কম্পিউটার একটা জিনিস, ওই যে স্টুডেন্ট ভাই বলছিলেন যে আগের ব্যাচের একটা শেষ যে লেকচারটা দিছিলেন, হ্যাঁ ওটা আগের ব্যাচের একটা দিয়ে দিবে, ওই যে এক্সপোনেনশিয়ালের, ওইটা কি দিছেন? না, এরপরে আর ওইভাবে আসলে ম্যাটেরিয়ালস নেওয়া হয় নাই, কারণ ভাইয়া যেহেতু হসপিটালাইজ ছিলেন বা ছিলেন, এই জন্য আর ওইভাবে কালেক্ট করা হয়নি। আচ্ছা, আপনার মূল বিষয় হচ্ছে যে আমরা যখন কোয়ান্টের বিভিন্ন ডিসকাশন করি তখন সবাই জিজ্ঞাসা করে ভাই খালি কোয়ান্টি আমরা পড়তেছি, ভার্বাল তো পড়ি না, ঠিক আছে? এখন মূল কথা হলো যে ভাই একটা জিনিস আপনাদের সামনে বা কারো সামনে প্রেজেন্ট করতে গেলে, হ্যাঁ, সেই জিনিস সম্পর্কে যদি আমার নিজেরই নলেজ কম থাকে তাহলে তো আমি প্রেজেন্ট করতে পারবো না। এটা হচ্ছে আমার ইন থেকে মানে ব্যর্থতা, বুঝতে পারছেন? যে আমি যেহেতু একটা জিনিস ভালো জানি না, আমি সেটা নিয়ে প্রেজেন্ট করার পরে যদি কেউ আমাকে আরো 4-5টা কোশ্চেন করে, আমি যদি কোনোটাই আনসার করতে না পারি, তাহলে এটা তো আরো ডিসগাস্টিং ইস্যু, তাই না? এই জন্য আসলে ভার্বালের ওইরকম ভাবে আমরা কিছু শুরু করি নাই। তবে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে যেহেতু শুরু মানে বিভিন্ন ধরনের পড়ালেখা করতেছি, সো ভার্বালও ভাবলাম যে একটু চিন্তা ভাবনা করি। আচ্ছা, আরসি দিয়ে কথাবার্তা আমরা শুরু করবো আর কি। হ্যাঁ, আরসি মানে কি তো আপনারা সবাই জানেন, রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে? আচ্ছা, রিডিং কম্প্রিহেনশন সম্পর্কে কে কি জানেন বা কে কার কি আইডিয়া আছে বলেন শুনি। কেউ কিছু বলবেন রিডিং কম্প্রিহেনশন নিয়ে? কারো কোনো এক্সপেরিয়েন্স, আইডিয়া, অবস্টাকল, এটা পারেন না ওইটা পারেন না? কোনো আইডিয়া নাই ভাই। আচ্ছা, বা সাইডে রেকর্ডিং এর একটা ভাইয়া আসসালামু আলাইকুম। বা সাইডে রেকর্ডিং এর একটা লাল একটা কালার আসার কথা, দেখেন তো আসছে কিনা। আসছে আসছে ভাই। আচ্ছা, হ্যাঁ, আপু কি জন্য বলতে চাচ্ছিলেন বলেন। আসসালামু ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আরসির মেইন অবস্টাকল আমার কাছে মনে হয় ধৈর্য ধরে পড়া। আচ্ছা, ধৈর্য ধরে পড়া, হ্যাঁ, ভালো কথা বলছেন। ধৈর্য ধরে তারপর পড়া বলতে কি মানে দেখি একটা মানে মেন্টালি একটা প্রেসারাইজ প্রেসার ক্রিয়েট করতে। মানে সেটা কি পড়া, মানে কোন আর্টিকেল পড়া নাকি একটা আর্টিকেল ইটিএস এর কোন কোশ্চেন দেখা পড়া অ্যানসার করা, কোনটা? ইটিএস এর মানে ফার্স্টে তো আমাকে জিনিসটা মানে ঠিক করে নিতে হবে যে আমি এটা পড়বো কিনা। মানে বেশিরভাগ সময় ইটিএস এর ম্যাটেরিয়াল যখন সলভ করতে যাই আচ্ছা তখন আচ্ছা দেখা যায় কি আচ্ছা প্রশ্নগুলো যে খুব বেশি টাফ হয় তা কিন্তু না। মানে পরে যদি আপনি পড়েন মিনিমাম আপনি 2টা আনসার করতে পারবেন বা 3টা আনসার করতে পারবেন। বাট ফার্স্টে দেখে মনে হয় যে একটু টাফ, এটা আসলে সলভ করা যাবে না, মানে যখন অনেক বিশাল আরসি গুলো আসে। ঠিক আছে। তো আপু যেটা বললো এটাই, পড়তে বিরক্ত লাগে। হ্যাঁ, আর আরসি নিয়ে আপনারা মনে হয় জানেন, আরসি নিয়ে এত কথাবার্তা হয় কেন? আপনার বারবারে টোটাল 20টা যেই কোশ্চেন থাকে, তার ভিতর টেক্সট কমপ্লিশন থেকে 6টা। আফরোজা আপু যদি থাকেন, আফরোজা আপু দেখেন, আফরোজা আপু জিজ্ঞাসা করে মাঝে মাঝে, জি ঠিক ভাইয়া আছে? বলেন। তারপর হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্স থাকে 4টা, হ্যাঁ, 4টা সেন্টেন্স ইকুইভ্যালেন্স থাকে। আর সেন্টেন্স ইকুইভ্যালেন্স আর টেক্সট কমপ্লিশন কি আপনারা অলরেডি জানেন মনে হয়, আর না জানলেও জিজ্ঞাসা করেন, বলা যাবে সমস্যা নেই। 10টা থাকে রিডিং কম্প্রিহেনশন, বুঝতে পারছেন, পার সেশনে। তার মানে সেশন হচ্ছে 2টা, তার মানে টোটাল হচ্ছে আরসি হচ্ছে 20টা কোশ্চেন থাকবে। হ্যাঁ, তার মানে টোটাল 40টা কোশ্চেনের 20টাই হচ্ছে আপনার আরসি, তার মানে 50%ই হচ্ছে আরসি, বুঝতে পারছেন? এখন মনে করেন আরসি তে যদি ভালো স্কোর পাওয়া না যায় তাহলে আসলে ভার্বালে ডিজাস্টার। হুম, এই হচ্ছে ওভারঅল ইস্যু, এই জন্য আরসির উপর এত কথাবার্তা। তার থেকে বড় বিষয় হচ্ছে কেউ যদি এই টেক্সট কমপ্লিশন আর সেন্টেন্স ইকুইভ্যালেন্স 8 থেকে 10 মিনিট সময় নিয়ে শেষ করতে পারেন, তাহলে তার জন্য কিন্তু এই রিডিং কম্প্রিহেনশনে 20 মিনিটের মতো সময় থাকতেছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? টেক্সট কমপ্লিশন, সেন্টেন্স ইকুইভ্যালেন্স 8 থেকে 10 মিনিটের ভিতর শেষ করাটা খুবই জরুরি। কারণ রিডিং কম্প্রিহেনশনে আপনার অনেকগুলো কাজ করতে হবে, আপনার প্যাসেজটা পড়তে হবে, পড়ে অ্যাটলিস্ট একটা আইডিয়া জেনারেট করতে হবে, সেই আইডিয়ার উপর বেসিস করে আপনার কোশ্চেন পড়তে হবে, তারপরে আপনার সেইখান থেকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? সো অনেকগুলা
অ্যাক্টিভিটিস এখানে ইনভলভ। এই জন্য আপনি যদি টেক্সট কমপ্লিশন, সেন্টেন্স ইকুইভ্যালেন্সে একটু টাইম সেভ করতে পারেন, ওইটা আপনার জন্য খুবই হেল্প করবে আপনার রিডিং এ, হ্যাঁ, আরসিতে। এখন ইস্যুটা হইতেছে সব পড়বো কিনা, মানে আরসি যা আসছে পুরো লাইন বাই লাইন পড়বো কিনা, কি মনে হয়? যে কটা প্যাসেজ আসছে সব লাইন বাই লাইন পড়বো কিনা? কি হইলো, কেউ কিছু বলো না কেন? ভাইয়া আমি কি কিছু বলবো? কিছু মানে বলেন। আরসি তো অনেকগুলো, মানে মিনিমাম তো 5 থেকে 6টা কোশ্চেন থাকে। তো প্রাইমারি মিনিং যেটা আছে, 5 থেকে 6টা কোশ্চেন না, মানে আপনি বলছেন কি প্যাসেজের কথা বলছেন নাকি কোশ্চেন? কোশ্চেন তো টোটাল 20টা। টোটাল না না না, ওই যে আরসির কথা বলছি। প্যাসেজ। হ্যাঁ, প্যাসেজের কথা বলছি। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। হুম, তো সবগুলো কোশ্চেন কিন্তু মানে একদম মিনিং বের করতে হয় ওরকম না। দেখা যায় 2 থেকে 3টা কোশ্চেন ডিরেক্ট আনসারের মতো থাকে। হুম, হুম। তো ফার্স্টে প্রশ্ন দেখে এরপর প্যাসেজে যাওয়াটা বেটার মনে হয় আমার কাছে। আচ্ছা, তার মানে আপু যেটা বলতেছিল, টোটাল 2 সেকশনে একটা লং কোশ্চেন থাকে, বুঝছেন? একটা লং কোশ্চেন না, সরি, একটা লং প্যাসেজ থাকে, মানে বিশাল বড় প্যাসেজ। ওই প্যাসেজ যদি আপনি লাইন বাই লাইন পড়েন না, ওই একটা প্যাসেজই এনাফ আপনার এই 20 মিনিটের জন্য, যদি আপনি লাইন বাই লাইন পড়েন। এই জন্য যেটা বলতেছিলাম যে লাইন বাই লাইন আসলে পড়লে আপনি দিতে পারবেন। যদি আপনার এই ভার্বাল টোটাল পরীক্ষাটা 2 ঘন্টার পরীক্ষা হয়, তাহলে আপনি দিতে পারবেন, লাইন বাই লাইন পড়ে আনসার করতে পারবেন। বুঝতে পারছেন? কিন্তু এটা আনফরচুনেটলি এক এক সেশন 30 মিনিটের পরীক্ষা। সো লাইন বাই লাইন পড়া তেমন কোনো বেনিফিট পাওয়া যায় না। আর সব থেকে বড় বিষয় হচ্ছে নিজেরা আসলে এক্সপেরিমেন্ট করবেন, হ্যাঁ। বলেন তো, মানে আচ্ছা, মনে করেন শর্ট প্যাসেজের ক্ষেত্রে তো আমরা পুরোটাই পড়বো নাকি? ডিপেন্ডস, হ্যাঁ, ইট ডিপেন্ডস। এখন ইস্যুটা হইতেছে যে আপনার যেমন ক্রিটিক্যাল রিজনিং, হ্যাঁ, ক্রিটিক্যাল রিজনিং থেকে টোটাল কোশ্চেন হয় সম্ভবত আপনার 2 সেকশন মিলায়া 2টা 4টা, মেবি আমি যদি ভুল করে না থাকি, 2টা 4টা অথবা একটা 2টা, আমার ঠিক খেয়াল নাই এখন। ঠিক আছে, এখন ক্রিটিক্যাল রিজনিং এ থাকে মাত্র আপনার 3 থেকে 4টা লাইন, এট বেস্ট 3 অথবা 4 লাইন। সেখানে প্যাসেজ পড়া আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন, কিন্তু প্যাসেজে পড়া ওইরকম কোশ্চেন পাবেন না যেটা হুবহু প্যাসেজে আছে। সো আসলে লাইন বাই লাইন পড়ার একটু ঝামেলা আছে। একটু বলতে কি, লাইন বাই লাইন পড়লে আপনি এই পরীক্ষা ভালো করতে পারবেন না। ঠিক আছে, তাহলে হ্যাঁ, কিন্তু ওই যে মানে আসলে স্টুডেন্ট ভাই যে স্ট্রাকচারে পড়াইছে, হ্যাঁ, হ্যাঁ, সেই স্ট্রাকচারে তো আপনার পুরো পড়া মেইন আইডিয়া, এটা তো মানে এখন যে প্র্যাকটিসের ক্ষেত্রে যে আমরা যে আমি যে মানে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটা আসলে টাইম লেগে যাচ্ছে, দেখা গেছে 20 মিনিট। না লাগুক লাগুক, হ্যাঁ, আনটাইম প্র্যাকটিসটা লাগুক আপনার। প্র্যাকটিস আসলে 2 ধরনের, একটা টাইম প্র্যাকটিস আর একটা হচ্ছে আনটাইম প্র্যাকটিস। আপনি আগে কনসেপ্ট গুলো নিতে থাকেন, পরে আস্তে আস্তে টাইম প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমি আমি বলতেছি যে এই কথাটা যে ধরেন ওইটা যদি মেইন আইডিয়া মানে ওইটা তো আপনি বাই প্র্যাকটিস আপনি টাইম কমবে, হ্যাঁ, 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 সেটা আমি বুঝি। হ্যাঁ, বাট আপনি যদি ওই মেইন আইডিয়া কোনটা বা ওর মধ্যে কোনটা ওই যে হুম, সাপোর্টিং আইডিয়া কোনটা, এগুলো যদি করে তাহলে তো আপনার পুরোটাই করতে হবে, মানে হ্যাঁ, ওখানে পুরোটা তো পুরো স্কিপ করতে করার হবে। স্কোপ। হ্যাঁ, দেখা যায় না। এখন মূল কথা হইলো, মনে করেন আপনি পুরোটা পড়ে যদি অ্যান্সার করে ভালো করতে পারেন, মানে আমার কথা হইলো আপনি যদি অ্যান্সার করতে পারেন টু দা পয়েন্টে, পুরোটা পড়েন, করেন, সমস্যা নাই যদি আপনি পারেন, যদি না না এরকম আমি পড়াইছে। আমি পড়ার কথা বলছি, মানে আমি বলতেছি যে মানে ওটা ওই স্ট্রাকচারে গেলে তো আমাদের যা লাগবে, মানে আমার হ্যাঁ, হ্যাঁ, আসলে ফেজিবল কোনটা আমরা সেটা তো আমরা ডিসকাশনের আমরা মাধ্যমে বের আজকে করবো। ইনশাল্লাহ এই পুরো স্ট্রাকচার দেখবো, ইনশাল্লাহ একদম পুরো স্ট্রাকচার দেখবো, পুরো যা আছে। হুম, ওকে, প্রসিড। ঠিক আছে। এরপরে একটা কোশ্চেন করি, সেটা হলো যে আসলে কোশ্চেন এগুলো আসলে জানা, মানে ফিডব্যাক নেওয়া যে কে কি ভাবে। আচ্ছা, এরকম অনেকে বলে যে আপনারা প্যাসেজ পড়ার আগে কোশ্চেন গুলা পড়ে নিবেন, এরকম তো মনে হয় আপনারা শুনছেন। এটার জি ভাই। মেরিট ডিমেরিট কি হতে পারে বলেন? এটা কোশ্চেন পড়লে লাভ কি হতে পারে আর লস কি হতে পারে প্যাসেজ না পড়ে?
আমার ক্ষেত্রে সমস্যা হচ্ছে কোশ্চেন পড়লে আমার অপশনের দিক চোখ চলে যায়। না না ওটা না ভাইয়া, বলতেছি মানে প্যাসেজ পড়ার আগে কোশ্চেন পড়বেন কিনা। অনেকে বলে যে প্যাসেজ পড়ার আগে কোশ্চেনটা আগে পড়ে নেবেন, তারপরে প্যাসেজ পড়বেন, অনেকে বলে। এটা আছে, আমি অনেক জায়গায় দেখছি। হ্যাঁ, এটার মেরিট কি, মানে এটার অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি? এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে আসলে ওইটা থেকেও আমি প্যাসেজের আসলে কোনটা হাইলাইটেড পোরশন, হ্যাঁ, হুম, মানে কোন জিনিসটা মানে আমার প্রয়োজন সেটা আগে থেকে একটা আঁচ পাওয়া যায়। নাইটস। আচ্ছা, জিআরইর যে প্যাসেজ গুলো থাকে এইগুলো আমাদের ক্লাস 9-10-এ অ্যাডভান্স বইয়ে যেই ধরনের প্যাসেজ ছিল ওই ধরনের প্যাসেজও না, ওই ধরনের কোশ্চেনও না, যে আপনি প্যাসেজ বাদ দিয়ে কোশ্চেন পড়ে তারপরে প্যাসেজে আসে আবার কাহিনী করবেন, এইগুলো না। ঠিক আছে, জিআরইর কোশ্চেন ওরকম না। আপনি কোশ্চেন উল্টা হবে কি জানেন, আপনি যখন কোশ্চেনটা আগে পড়বেন, আগে পড়লে ওই জিনিসটা আপনার মাথায় গেছে যাবে, আপনি তো কি করবেন প্যাসেজ পড়ার সময় ওই টার্ম বা ওই ধরনের কিছু আছে কিনা সেটা খোঁজা শুরু করবেন। এতে আপনি আরো উল্টা মনে করেন যে ঝামেলা আরো নিজে বাড়াইলেন, ঝামেলা কমাইলেন না। বুঝতে পারছেন? আপনি একটা জিনিস জানেনই না কি টপিক নিয়ে কথা হয়েছে, আপনি আগে কোশ্চেনটা পড়লেন, পড়ার পরে আপনি দুইটা ঝামেলা জেনারেট করলেন। একটা হলো আপনার মাথার ভিতরে কোশ্চেন গুলো ঘুরপাক খাবে, আপনি কি করবেন প্যাসেজে শুধু ওই ধরনের জিনিস খুঁজবেন। এরকম অনেক কিছু আছে, কোশ্চেন চাইছে বাট প্যাসেজে নাই, এরকম অনেক কিছুই জিআরইতে আসে। হ্যাঁ, এগুলোর পরে ইনফারেন্স কোশ্চেন। সো আগে আপনারা কোশ্চেন যদি কেউ, আবার যদি কেউ বলে যে না ভাই আমি আগে কোশ্চেন পড়ে পরে প্যাসেজ পড়লে আমি অ্যান্সার সলভ করতে পারি বা আমার জন্য ইজি হয়, ওকে ফাইন যান। আমার কথা হলো যে আপনি যদি অ্যান্সার করতে পারেন টু দা পয়েন্টে, কারেক্ট অ্যান্সার করতে পারেন, আপনি যেই এক্সপেরিমেন্ট ইউজ করে অ্যান্সার করতে পারেন সেটাই ভালো। বুঝতে পারছেন? কারণ এন্ড অফ দ্য ডে আপনার মার্কস পাইতে হবে, এই আর কি। তারপরও এটা ম্যাক্সিমাম মানুষই ডিসকারেজ করে কোশ্চেনটা আগে না পড়ার জন্য। আচ্ছা, এইখানে দেখেন এখানে কিছু নীতি কথা বলা হয়েছে, হ্যাঁ, সেটা আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, সেটা হলো যে আপনার যে কোনো কিছু ভালো করার জন্য আপনার প্যাশন থাকতে হবে। হ্যাঁ, প্যাশন না থাকলে হবে না, ওই রিলেটেড কাজ করতে হবে, ফোকাস থাকতে হবে। পুশ এই জায়গায় হচ্ছে কি, আপনি এক্সপেরিমেন্ট করবেন, বিভিন্ন এক্সপেরিমেন্ট করবেন, যে আপনি এইভাবে পারতেছেন কিনা, ওইভাবে পারতেছেন কিনা, এইভাবে সলভ করা যাচ্ছে কিনা। আপনি গদ বাঁধা কোনো একটা জিনিস ধরে মানে সবকিছুর ওই ফিল্টারে ফেলাইয়া যদি করা শুরু করেন তাহলে সমস্যা আছে। আপনি বিভিন্ন প্যাসেজে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট নেবেন। ছোট একটা প্যাসেজ আছে, আপনি 2 লাইনের প্যাসেজ 2 লাইন পড়ে আপনি অ্যান্সার করার চেষ্টা করেন, কিন্তু বিশাল একটা প্যাসেজ আছে পুরোটা পড়তে যাবেন না। ঠিক আছে, আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। হ্যাঁ, আইডিয়া জেনারেট করার চেষ্টা করবেন, আর একটা পারসিস্টেন্সি জানি থাকে, এটা হচ্ছে ইস্যু। এগুলা এই স্লাইড নিয়ে এত কথা বলার কিছু নাই, এগুলো হচ্ছে জাস্ট টাইম বাড়ানোর জন্য আর কি দেওয়া। আচ্ছা, জিআরই প্যাসেজে হ্যাঁ মেইন আইডিয়াটা বের করা একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং প্যাসেজের মেইন আইডিয়া যদি ধরতে পারেন তাহলে ধরে নেবেন যে আপনার 80% কাজ হয়ে গেছে। সেটা আপনার লং প্যাসেজের ক্ষেত্রেও শর্ট প্যাসেজের ক্ষেত্রেও। কারণ লং প্যাসেজে যদি অনেকগুলা প্যারাগ্রাফ থাকে, লং প্যাসেজ আমরা কাকে বলি, যেটা প্যারা অনেকগুলা প্যারা, তাই না? আপনি যদি এই যে মেইন আইডিয়াটা বের করা, এটা যদি আপনি প্রত্যেকটা প্যারার ক্ষেত্রে করেন, যে আপনি এই প্যারার একটা মেইন আইডিয়া বের করবেন, এই প্যারার একটা মেইন আইডিয়া বের করবেন, প্রত্যেকটা প্যারার এইভাবে মেইন আইডিয়া বের করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে কি, আপনার পুরো লাইন বাই লাইন পড়া লাগবে না। আপনি একটা স্ট্রাকচার আপনার মাথায় থেকে যাবে যে হ্যাঁ আচ্ছা এই প্যারা হচ্ছে এই মেইন আইডিয়া, আর এই প্যারা হচ্ছে এই মেইন আইডিয়া। আপনি যখন কোশ্চেনটা পড়বেন ওই রিলেটেড যখন একটা কোশ্চেন পাবেন দরকার হয় আবার ব্যাক করে এখানে আসবেন, তাতে তো কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ব্রেনে একটা স্ট্রাকচার দেওয়া যাবে কিন্তু অলরেডি, যে এই প্যারা ওটা আছে, ওই প্যারা ওটা আছে। ঠিক আছে, সো মেইন আইডিয়াটা যদি বের করতে পারেন আপনার অনেক কাজ দেখবেন যে কমপ্লিট হয়ে যাবে আর কি। এখন মূল বিষয় হচ্ছে মেইন আইডিয়া রোহিত বের ভাই, করাটা একটা, এখানে আমার একটু কথা ছিল যে হ্যাঁ, আসলে মেইন আইডিয়াটা যদি আপনি বের করতে চান তাহলে কি উইদাউট আপনি পড়া ছাড়া কি বের করা সম্ভব? পড়া ছাড়া না, মানে আমি বলছি লাইন বাই লাইন পড়া ছাড়া বের করা সম্ভব, লাইন বাই লাইন। মানে হ্যাঁ, একটু ভালোভাবে না পড়ে কি মেইন হ্যাঁ হ্যাঁ, আইডিয়া বের করা সম্ভব সম্ভব? সম্ভব। ভালোভাবে বলতে মানে লাইন বাই লাইন না পড়ে, ভালোভাবে পড়া মানে কি আমি পড়লাম না বললাম যে মেইন আইডিয়া বের করবো, এটা না। লাইন বাই লাইন না পড়ে মেইন আইডিয়া বের করবে। ওইটাই বলতেছি, লাইন বাই লাইন পড়ার মাধ্যমে ছাড়া। হ্যাঁ হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি জানেন আপনার, আমার একটা প্যারাগ্রাফে 5টা লাইন আছে, হ্যাঁ, 5টা লাইনে আমার 5টা লাইন পড়লাম না বা আমি হুম, স্পিডে আমি স্কিপ করলাম, হুম। তাহলে কি মেইন আইডিয়া তার বের করা
সম্ভব সম্ভব। হ্যাঁ, একটা প্যাসেজে 1 নাম্বার মনে রাখবেন, মেইন আইডিয়া হইতেছে অথর যে কথাটা বলছে ওইটা হচ্ছে মেইন আইডিয়া। কোন প্যাসেজে অথর যদি কিছু বলে থাকে, মানে যে ওই প্যাসেজটা লিখতেছে, হ্যাঁ, সে যে কথাটা বলছে ওইটা হচ্ছে তার মেইন আইডিয়া, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হইতেছে প্রত্যেকটা প্যাসেজে কিছু ট্রানজেকশনাল, মানে এটা কি বলবো, মানে এটা হচ্ছে কিরকম যে বাট, ট্রানজিশনাল ওয়ার্ড ভাইয়া। ট্রানজিশনাল ওয়ার্ড, বাট, ইয়েট, হ্যাঁ, হাউএভার, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার মানে এই যে যে একটা সেন্টেন্সের যে একটা মোড় ঘুরায় দেয়, মানে একটা সেন্টেন্সে যে অন্যদিকে একটা, মানে একটা কথা বলতেছি, মনে করেন যে আমি বলতেছি যে আমি তো জিআরই কোয়ান্টে ভালো, কিন্তু তার মানে কি আমি এরপরে কি বলবো বলেন তো? এরপরে আমি এমন একটা জিনিস বলবো যেটা ওই ভালোটারে আর সাপোর্ট করবে না, ওটা কন্ট্রাস্ট করবে, কিন্তু আমার ভার্বাল সেকশন আমি অনেক উইক, ঠিক আছে। তো এই যে যে বাট, ইয়েট, এই যে যে জিনিসগুলো, এই জিনিসগুলোর দিকে ফোকাস করবেন। এন্ড মানে প্যাসেজের যেখানে এই ধরনের জিনিস দেখবেন, এই জিনিসগুলোর মাস্ট ফোকাস করবেন। মানে আপনি যদি বলেন যে ভাই আমি মেইন আইডিয়া বের করতে গেছি কিন্তু আমি বাট, ইয়েট, হাউএভার এগুলা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে হবে না। এই প্রত্যেকটা প্যাসেজে এই ধরনের যে জিনিস আছে সেগুলো অবশ্যই ফোকাস করতে হবে। ম্যাক্সিমাম টাইমে একটা প্যাসেজের মেইন আইডিয়া, এই যে যে ট্রানজিশনাল ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ডের পরে যেই লেখাটা থাকে ওইটাই মেইন আইডিয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, 80% ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন আপনি যদি বলেন যে ভাই আমি একটা প্যাসেজ পাইছি সেটা হচ্ছে হাউ এভারও আছে, বাটও আছে, তাহলে মেইন আইডিয়া কি বাটের সেন্টেন্সটা মেইন আইডিয়া হবে নাকি হাউ এভারটা হবে? হাউ এভার থেকে কিন্তু বাট অনেক স্ট্রং একটা, মানে কি বলবো, মানে ট্রানজিশনাল ওয়ার্ড বলেন বা যাই বলেন, বাট দিয়ে কিন্তু অনেক স্ট্রংলি কিছু একটা বোঝায়। সো আপনি তখন এই বাটের দিকে করবেন, ফোকাস করবেন। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আস্তে আস্তে আপনি যখন বের করতে পারবেন তখন হলো আপনি দেখবেন যে আপনি পড়ার সময় এই এই বাট, ইয়েট, হাউএভার এই দিকে বেশি একটা ফোকাস দিবেন। এখন তারপরে হচ্ছে আপনার একটা মূল কথা হলো যে এগুলা করার পরেও মেইন আইডিয়া বের করাটা অনেক টাফ, বুঝতে পারছেন? হ্যাঁ, তাও সমস্যা নাই, আপনি একদম টাফ হইলেও মানে অ্যাটলিস্ট একটা আইডিয়া পাবেন আর কি, একদম যে কিছু পাবেন না তা না। কারণ হয় কি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা মনে করি সেটা হলো মেইন আইডিয়া সমান সমান মনে হয় টপিক। টপিক আর মেইন আইডিয়ার ভিতরে পার্থক্য আছে। একটা জায়গায় মনে করেন বলতেছে যে মেয়েদের কর্মসংস্থান নিয়ে কিছু কথাবার্তা বলতেছে, আপনি ধরেই নিলেন যে আচ্ছা তার মানে এটা হচ্ছে মেয়েদের কর্মসংস্থান হইতেছে, এটাই মনে হয় মেইন আইডিয়া। কিন্তু একটা জায়গায় যায় বলতেছে কিন্তু বর্তমান সমাজে মেয়েরা বাইরে যায় কাজ করুক, এটা ভালো চোখে দেখা হয় না। তার মানে কি মেইন আইডিয়া কিন্তু এটা না, মানে এই মেয়েদের কাজের বিষয় না। মেইন আইডিয়া কিন্তু চলে গেল এখন ঘুরে অন্যদিকে, যে বর্তমান সমাজ মেয়েদের বাইরে কাজ করাটা তেমন একটা সাপোর্ট করে না, ঠিক আছে। সো মেইন আইডিয়া মানে শুধুই যে ওই টপিকটা নিয়ে কথা হইতেছে বিধায় ওইটাই মেইন আইডিয়া এরকম কিছু না। হ্যাঁ, এই জন্য আপনার এই ট্রানজেকশনাল যে ওয়ার্ড গুলো আছে এগুলোও দেখবেন। আর মূল কথা হচ্ছে কোনো একটা প্যাসেজে অথর যদি কোনো ওপিনিয়ন দিয়ে ফেলে যে অথর মনে করতেছে এটা ভালো ওইটা খারাপ, ওইটাই মেইন আইডিয়া। অথরের ওপিনিয়ন হচ্ছে একদম কোনো মা বাপ নাই, অথরের ওপিনিয়ন হচ্ছে আপনার মেইন আইডিয়া। সেখানে বাট হাউ এবার যা থাকে থাকুক, বুঝতে পারছেন? অথর মানে হচ্ছে ওই প্যাসেজটা যে লিখতেছে, এটা আপনারা বুঝতে পারবেন যখন আস্তে আস্তে মেইন আইডিয়া গুলো বের করা শিখবেন। অনেকে বলে কি যে একটা প্যাসেজের শুরুর দিকের প্যারাটা নাকি মেইন আইডিয়া থাকে, ওই যে পিস্টন নাকি জানি কারা জানি আছে, ওরা বলে যে শুরুর দিকে যে প্যারাটা ওইটার ভিতরেই মেইন আইডিয়া থাকে। আপনারা এটা দেখবেন, অথবা শেষের দিকে যে প্যারাটা সেটা দেখবেন, এটার ভিতরে মেইন আইডিয়া থাকে। এটা পুরোটা ভুয়া কথা, বুঝতে পারছেন? এটা সব ক্ষেত্রে না, এটা যে একদম মানে ফরজে আইন ফরজে কেফায়া এরকম কিছু না। কোনো একটা জায়গায় শুরু থাকতেও পারে, কোনো একটা জায়গায় শেষ থাকতেও পারে, আবার কোনো একটা জায়গায় শুরু শেষে কোনো জায়গায় না থেকে মাঝখানে থাকতে পারে। তো আপনি যদি শুরু থেকে মেইন আইডিয়া খোঁজা শুরু করেন আর লাস্ট প্যারাগ্রাফে যায় মেইন আইডিয়া খুঁজেন, কিছুই পাইলেন না, আপনার কাছে মনে হলো ওই প্যাসেজের কোনো মেইন আইডিয়া নাই, তাহলে তো বুঝতেই পারছেন আপনি ঝামেলা আছেন। তো মেইন আইডিয়াটা খুব একটা টাফ, হ্যাঁ, এটা অনেকটা ইজি না যেভাবে আমি একটা স্লাইডে বলে ফেললাম। তারপরেও আপনারা, আমার মূল কথা হচ্ছে ওই যে ট্রানজেকশনাল যে ওয়ার্ড গুলো আছে এইগুলোর দিকে বেশি ফোকাস করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হইতেছে আপনার সিম্পলিফিকেশন। হ্যাঁ, সিম্পলিফিকেশনটা কি জিনিস? এটা হইতেছে যে আপনার একটা প্যাসেজ
পড়া আপনি অনেক কিছুই পড়তেছেন যে প্যাসেজে এটা আছে ওইটা আছে সেটা আছে, কিন্তু প্যাসেজের যেই ধরনের সেন্টেন্স ইউজ করছে অবশ্যই আপনি দেখবেন ওই সেন্টেন্সটা খুবই কমপ্লেক্স, বুঝতে খুবই কঠিন এরকম একটা সেন্টেন্স ইউজ করবে, বা এমন একটা ট্রানজিশন মানে এমন একটা সেন্টেন্স ইউজ করবে যে সেন্টেন্স স্ট্রাকচারের সাথে আমরা আসলে ওইরকম ভাবে ইউজ টু না। আপনার কাজ হলো আপনি ওইটা পড়ার পরে মানে ওই সেন্টেন্সটা পড়ার পরে আপনার নিজের মতো করে একটা জিনিস দাঁড় করাবেন, সেটা আইদার বাংলায় হোক অথবা ইংলিশে হোক, মানে যেটাই হোক একটা সহজ একটা সেন্টেন্সে ওটা কনভার্ট করবেন, সেন্টেন্স হোক বা একটা সিঙ্গেল ওয়ার্ড যাই হোক ওটাতে কনভার্ট করবেন। ওটাতে যতক্ষণ পর্যন্ত আপনি কনভার্ট করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ওই পেঁচানো সেন্টেন্স দিয়ে আপনি আসলে তেমন একটা ভালো আইডিয়া পাবেন না। এটার জন্য অনেকে বলে যে আপনাদেরকে যে পেপারটা দেওয়া হয় পেপারে একটু শর্টে লিখে রাখতে, যে ফার্স্ট প্যারায় এরকম ছিল, যে এই 2 3 4 4টা ওয়ার্ড লিখে রাখে অনেকে, বুঝতে পারছেন, এরকম অনেকেই করে। এগুলো একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন যে আপনি কিভাবে সিম্পলিফাই করতে পারেন। ঠিক আছে, মূল কথা হলো প্যাসেজে যেভাবে সেন্টেন্সটা থাকবে হুবহু এটা আপনার মাথায় রাখবেন না, ওটা আপনি একটু মডিফাই করে ওটা করে রাখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন। এটাকেই বলা হচ্ছে প্যারাফেজ, অনেকে বলে সিম্পলিফিকেশন, অনেকে অনেক ধরনের নাম দিচ্ছে আর কি। আবার অনেকে বলে যে ভাই বাংলায় ই করে কনভার্ট করে বাংলায় মনে রাখলে হবে কিনা, হ্যাঁ হবে, সমস্যা নেই। ঠিক আছে, এইগুলো আপনার এক্সপেরিমেন্ট করে দেখবেন, বিভিন্ন প্যাসেজের ক্ষেত্রে একটু দেখবেন যে সিম্পলিফিকেশন গুলো কেমন হয়। তারপর সামনে আগাই, ফাংশন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বলা সেন্টেন্সের কিছু ফাংশন, মানে কিছু সেন্টেন্সের কিছু কাজ থাকে একটা প্যাসেজে, কিছু সেন্টেন্সেরই কাজ থাকে যে মনে করেন যে আপনার ওই আগের কথাটাকে মডিফাই করে নতুন একটা কথাটা মানে কনভার্ট করা, বা একটা জিনিসের সাপোর্ট করা, বা একটা জিনিসের এক্সাম্পল দেওয়া। হ্যাঁ, অনেক কিছু কিন্তু থাকে একটা সেন্টেন্সের, কিন্তু অনেকগুলো ফাংশন থাকে। এই ফাংশন গুলো কি আজকে কিন্তু আপনাদেরকে একদম থরলি একটা মানে মানে এটা বলা হচ্ছে বার্ডস আই ভিউ, মানে জাস্ট টপিক গুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া হইতেছে। এরপরে ইনশাল্লাহ যদি সুযোগ সময় আমরা পাই ইনশাল্লাহ এইটার আরো ডিটেলসে আমরা একটু ফোকাস করব। ঠিক আছে, তো একটা প্যাসেজে যে সেন্টেন্স গুলো থাকে ওই সেন্টেন্স গুলো ফাংশন গুলো দেখার চেষ্টা করুন, সেখানে কি যেমন সেন্টেন্সের ফাংশন বলতে কি বোঝাচ্ছে, একটা সেন্টেন্স আছে সেন্টেন্সের পরে মানে মাঝখানে এরকম একটা সেমিকোলন আছে, তার মানে এইখানে যে আইডিয়াটা থাকবে এই আইডিয়াটা কি হবে জানেন, এই আগে যে একটা আইডিয়া আছে না এই আইডিয়ার এক্সপ্লানেশন। তার মানে কি এই সেন্টেন্সটা হচ্ছে আপনার একটা আইডিয়াকে এক্সপ্লেইন করতেছে, এটার আমি বোঝাতে চাচ্ছি ফাংশন। এই সেন্টেন্সের ফাংশন যদি বের করতে পারেন না তাহলে দেখবেন যে আপনার লাইন বাই লাইন পড়া লাগে না, মানে আপনি জাস্ট একটা সেন্টেন্স পড়বেন, ও আচ্ছা এটা ফাংশন, তার মানে এটা এভিডেন্স দিচ্ছে, এটা কন্ট্রাস্ট করতেছে, এইটা এক্সাম্পল দিচ্ছে, এরকম ভাবে আপনি আগাইতে পারবেন। এটা অবশ্য অনেক ই লাগে, মানে আপনার মানে কি বলে এক্সারসাইজ করতে হবে, অনেক ধরনের এক্সপেরিমেন্ট ফেস করতে হবে, এগুলো করতে হয়। ঠিক আছে, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড। একটা প্যাসেজের সব কথাই কি ইম্পর্টেন্ট, কি মনে হয়? হুম, একটা একটা সেন্টেন্স বা একটা প্যাসেজের একটা সেন্টেন্সে কি সব কথাই ইম্পর্টেন্ট? এলো, আমার কথা কি শোনা যাচ্ছে না নাকি? না না ভাই, কি কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে। আচ্ছা, মনে করেন হ্যাঁ আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, দ্য বয় হু ইজ মাই কাজিন ইজ অলসো মাই বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, কারো একজনের নাম দিয়ে দিই আর কি, ঠিক আছে? হ্যাঁ, পার্থ ভাইয়ের নাম দিয়ে দিই। এই যে একটা সেন্টেন্স দেখেন, এই সেন্টেন্সের এইটা যদি আমি বাদ দিয়ে দিই তাতেও কিন্তু আমার তেমন একটা প্রবলেম হয় না। পার্থ ভাই আমার বেস্ট ফ্রেন্ড এটা বোঝায়, কিন্তু এই যে কাজিন টাজিন এটা বাদ দিয়ে দিলাম তারপরেও কিন্তু সেন্টেন্সের একটা আইডিয়া আমার কাছে আসছে, বা সেন্টেন্সটা কি বোঝাতে চাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। এরকম অনেক জিনিস আছে যে এই জিনিসগুলো আসলে মানে আপনার ই করতে হবে, এখান থেকে ডিসকার্ড করে ফেলতে হবে, এগুলোকে বলে অনেকে বলে জার্গন বলে, এটা হচ্ছে এক্সট্রা জিনিস। ভাইয়া ডিপেন্ডেন্ট ক্লজ গুলি বাদ দেওয়া যায়, সব ক্ষেত্রে না, এটা একদম সব মানে ক্ষেত্রে যদি না। দরকার না হয় আর কি, মানে একটু আনইম্পর্টেন্ট যেগুলো এগুলোর ক্ষেত্রে হয়তো বাদ দেওয়া যায়।
হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যায়, সব ক্ষেত্রে না, ঠিক আছে। ওকে। আর ইম্পর্টেন্ট ওয়ার্ড বলতে যেটা বোঝানো হয়েছে, একটা প্যাসেজে অনেকগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকে, তার ভিতর প্যাসেজের বড় একটা বা একটা সেন্টেন্সের বড় একটা জিনিস হচ্ছে ভার্ব। আপনি যদি একটা সেন্টেন্সের শুধু সাবজেক্ট আর যদি একটা ভার্ব এটা যদি আইডেন্টিফাই করতে পারেন, বাকি যে জিনিসগুলো আছে না, সেটা যদি অবজেক্টও হয় বা সেটা যদি অ্যাডজেক্টিভও হয় বা অন্য কিছুও হয়, এই জিনিসগুলো ওভারলুক করে আপনি শুধু সাবজেক্ট ভার্ব যদি খুঁজে বের করতে পারেন সেন্টেন্সের, আপনার দেখবেন অনেক কাজ কমে যায়। আপনার জিআরইর যে সেন্টেন্স গুলো থাকে, জিআরই সেন্টেন্সের স্ট্রাকচারটাই এমন যে বিশাল একটা ফ্রেজ, ওইটাই মনে করেন সাবজেক্ট, এরপর অনেক দূরে যায় একটা ভার্ব ইজ আর এম আসছে, বুঝতে পারছেন? মানে আপনি এমনও সেন্টেন্স দেখবেন যে পড়তেছেন কোনো ভার্বটা খুঁজে পাচ্ছেন না, অনেক দূরে যায় একটা ভার্ব। তো আপনি যদি সেই ক্ষেত্রে শুধু সেন্টেন্সের সাবজেক্টটা আর ভার্বটা আইডেন্টিফাই করতে পারেন, দেখবেন যে আপনার আইডিয়াটা আপনি জেনারেট করতে পারবেন যে আসলে কি বলতে চাচ্ছেন। তো আসলে একটা সেন্টেন্সের একদম মাস্ট যেটা আপনার ফোকাস করতেই হবে সেটা হচ্ছে সাবজেক্ট আর হচ্ছে ভার্ব। এই দুইটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, আমি শুধু আজকে নীতিবাক্য দিব না, কিন্তু আমরা একটা প্যাসেজও দেখবো আর কি। আর ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলোর ভিতরে কিছু, হ্যাঁ কেউ কি কিছু বলবে নাকি? আচ্ছা, ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলোর ভিতরে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো দেখবেন যে আপনি পাবেন যে কন্ট্রাস্ট করতেছে বা এরকম বলছে, ফর এক্সাম্পল এরকম হ্যান ত্যান, এইগুলোকে ইম্পর্টেন্ট ওয়ার্ড ধরবেন। আমরা দেখবো, সমস্যা একটা প্যাসেজ দেখবো, জাস্ট একটা আইডিয়া রাখেন যে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো আপনি ফোকাস করবেন। এরপরে হচ্ছে ইনফারেন্স। ইনফারেন্সের উপর লেখা যে বিয়ন্ড প্যাসেজ। বিয়ন্ড প্যাসেজ বলতে বোঝানো হয়েছে এরকম না যে প্যাসেজের বাইরে এমন কিছু চিন্তা ভাবনা করে নেবেন যে ওইটাই মনে করেন প্যাসেজের আইডিয়াটারে কন্ট্রাডিক্ট করে, এরকম কিছু না। মানে আপনার লজিক্যাল কিছু চিন্তা ভাবনা করে নিতে হবে যে আচ্ছা এরকম কিছু মনে হয় প্যাসেজ বলতে চাচ্ছে, মনে করেন প্যাসেজে বলা নাই বাট এরকম কিছু মনে হয় প্যাসেজ বলতে পারে, এটাকে বলা হচ্ছে ইনফারেন্স বা বিয়ন্ড প্যাসেজ, প্যাসেজে নাই। সব থেকে মজার বিষয় হচ্ছে ইনফারেন্স দিয়ে অনেক কোশ্চেন আসে যে এই জিনিসটা দিয়ে প্যাসেজে কি ইনফার্ট করা হইতেছে, এরকম যদি কোনো কোশ্চেন থাকে, মাস্ট ওইটা প্যাসেজে উল্লেখ করা নাই বাট ওইটার একটা সেন্স প্যাসেজে দেওয়া আছে। এইবার আমার কথা হইতেছে আপনি যদি ওই টেকনিক ফলো করেন যে না আপনি আগে কোশ্চেন পড়বেন তারপর প্যাসেজ পড়বেন, তাহলে আপনি এই ইনফারেন্সের কোশ্চেন একটা ঝামেলা করে যাবেন। কারণ ইনফারেন্সের কোশ্চেনের অ্যান্সার সরাসরি প্যাসেজে দেওয়া থাকে না, একটু প্যাসেজে হিন্টস দেওয়া থাকে, ওইটা দিয়ে আপনার আইডিয়া জেনারেট করে ইনফারেন্সের অ্যান্সার গুলো করতে হয়। বুঝতে পারছেন? তো অনেক প্যাসেজে দেখবেন যে ইনফারেন্সের কথা বলে দেওয়া আছে যে কি ইনফার করা হয়েছে বা কি বলা হয়েছে। তারপর হইতেছে আপনার প্রেডিকশন। প্রেডিকশনের উপর কি লেখা দেখছেন? হট নেক্সট। মানে আপনি একটা প্রেডিকশন করবেন যে আসলে পরে কি বলতে পারে, একটা প্রেডিকশন আপনার করতে হবে প্যাসেজ পড়ার সময়। যদি কোনো একটা প্যাসেজ এইভাবে শুরু হয় যে সাম বায়োলজিস্ট হ্যাঁ থিঙ্ক দ্যাট এই সেই হ্যান ত্যান, তার মানে আপনার অবশ্যই এটা ধরে নিতে হবে যে পরের কোনো না কোনো একটা জায়গায় বলবে যে ওই সাম বায়োলজিস্ট যেটা বলছে ওইটা ফলস ছিল বা এটা কারেক্ট না। অথবা কোনো একটা প্যাসেজ মনে করেন শুরু হইলো বা কোনো একটা জায়গায় বলতেছে যে কিছু মানুষ মনে করে এটা, তার মানে অবশ্যই ওই প্যাসেজের কোনো না কোনো একটা জায়গায় বলবে অন্যরা এটা মনে করে বা আমি এটা মনে করি। জিআরই প্যাসেজ এরকম না যে এইভাবে শুরু হবে যে কিছু মানুষ এটা মনে করে, ওই কিছু মানুষের দিয়েই প্যাসেজ শেষ করে দিবে। এরকম কোনো ওয়াকওয়ার্ড প্যাসেজ বা এরকম কোনো সিলি মার্কা প্যাসেজ আপনি জিআরই তে পাবেন না। বুঝতে পারছেন? তো আপনার কিছু কিছু প্রেডিকশন করতে হবে যে আচ্ছা এরপরে এটা হতে পারে, এরপরে এটা হতে পারে। মনে করেন আপনার একটা প্যাসেজ বলতেছে যে কিছু এক্সাম্পল লেখার পরে বলতেছে যে এক্সাম্পলের পর একটা এজ দিচ্ছে, তার মানে আপনি ধরে নেবেন যে এরপরে 2-3টা এক্সাম্পল দিবে, তাই না? এরকম কিছু প্রেডিকশন আপনার আগে থেকেই করে রাখতে হবে, তাহলে আপনার জন্য অনেক ইজি হবে যদি আপনি এরকম কিছু প্রেডিকশন করে রাখতে পারেন যে আচ্ছা এরকম কিছু বলতে পারে। এরপর হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। ক্রিটিক্যাল রিজনিংটা হচ্ছে আপনার লজিক্যাল ডিডাকশন, মানে কিছু জিনিস কিছু লজিক মিলে আপনার চিন্তা করতে হবে, এটা প্যাসেজ পড়ার সময় আপনার চিন্তা করতে হবে। অথবা ক্রিটিক্যাল রিজনিং এর আলাদা কোশ্চেন আসে যেখানে আপনাকে
লজিক দিয়েই মিলাইতে হবে, যেখানে আপনার প্যাসেজে হুবহু কিছু বলা থাকবে না, প্যাসেজে কোনো কিছু বলা থাকবে না, আপনার লজিক মিলাই করতে হবে। এটাই হচ্ছে আপনার ক্রিটিক্যাল রিজনিং। ক্রিটিক্যাল রিজনিং এর কিন্তু 2টা কোশ্চেন অথবা 4টা কোশ্চেন, মেবি 2টা কোশ্চেন, আমি ঠিক খেয়াল নাই এখন, 2টা কোশ্চেন মনে হয় থাকে ক্রিটিক্যাল রিজনিং এর। হ্যালো, আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এখন কথা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং বুঝবো কিভাবে যে এটা ক্রিটিক্যাল রিজনিং? ক্রিটিক্যাল রিজনিং বুঝবেন হইলো, ক্রিটিক্যাল রিজনিং এর 3-4টা লাইন থাকে এবং ওইটার কোশ্চেন থাকে একটা, মেবি আমি যতটুকু জানি আর কি, একটা মাত্র কোশ্চেন থাকে, ছোট একটা আমি আমি এই কোশ্চেনটা আমি স্টার্লিং ভাইরেও বলছিলাম, বুঝছেন, হ্যাঁ, যে আসলে আমি বুঝবো কি করে। তারপর উনি যেটা বলছিল যে পরে আমি কিছু এক্সাম্পল দেবো, তার পরবর্তীতে ক্লাসে তো আর দেওয়া হয়নি, বাট বলছিল যে লজিক্যাল যেগুলো সেগুলো আসলে আমার কাছে তো লজিক্যাল ছাড়া তো কোনোটাই মনে ভাই হয় না। সবই লজিক্যাল, যত ইলজিক্যাল short কিছু জিআরিতে নাই। সো ক্রিটিক্যাল রিজনিং, হ্যাঁ সেটাই ক্রিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যাল রিজনিং আমি আসলে ওটা সেপারেট করবো কি, এটা আমারও কোর্স। ক্রিটিক্যাল রিজনিং সেপারেট করবেন কিভাবে, যখন আমরা বিগ বুক সলভ করব তখন দেখবেন যে ক্রিটিক্যাল রিজনিং আর অন্য প্যাসেজের ভিতর পার্থক্যটা কি, বুঝতে পারছেন? ক্রিটিক্যাল রিজনিং এর কোনো কোশ্চেনের অ্যান্সার সরাসরি প্যাসেজে দেওয়া থাকে না, আপনার লজিক মিলায় অ্যান্সার করতে হয়, লজিক। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম থাকে যে এটা স্ট্রেনথেন করবে, এটা উইকেন করবে, কোন নিচের কোন লজিকটা ই করলে সাপোর্ট করবে, অথরের কথাকে স্ট্রেন্থ করবে, উইকেন করবে, এরকম যে জিনিসগুলো থাকে ওইগুলো হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, বুঝতে পারছেন? আর ক্রিটিক্যাল রিজনিং বোঝার আরো ভালো উপায় হচ্ছে, ছোট একটা প্যাসেজ থাকবে, তার আন্ডারে সর্বোচ্চ 2টা কোশ্চেন থাকবে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা থাকে, ঠিক আছে? আর যেটা বললাম আরেকটা হচ্ছে যে ওইটা যে এরকম বলে দিবে যে নিচের কোনটি সত্য হইলে অথরের কথাকে মানে এই হবে, স্ট্রেনথেন হবে, উইকেন হবে, হ্যান ত্যান বুকে যুক্ত হবে। তারপর হইতেছে এই যে একটা জিনিস যেটা আমরা ওভারলুক করে যাই, কিন্তু এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। কেউ কি মেসেজ দিচ্ছেন নাকি? আচ্ছা, এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা ওভারলুক করে যাই, সেটা হচ্ছে রিফ্রেশ। মনে করেন আমি কি করি, প্যাসেজে পড়ার সময় প্যাসেজে রিফ্রেশ করি, কোশ্চেন পড়ার সময় কোশ্চেনটা রিফ্রেশ করি না। কেন ভাই কোশ্চেন রিফ্রেশ করা লাগবে না কেন? কোশ্চেন তো অনেক পেঁচানো থাকে, মানে কোশ্চেনের ভিতরে তো একটা টুইস্ট থাকে, এই কোশ্চেনের টুইস্ট বের করতে গেলে তো আপনার মানে ওইটা কোশ্চেনটাও রিফ্রেশ করা লাগে, মানে কোশ্চেনটা যে আসলে কি বলতে চাচ্ছে ওইটাও রিফ্রেশ করা লাগে। হ্যাঁ, টু বি অনেস্ট এইটাও লাগে, কারণ আপনি মনে করেন যে আপনার আচ্ছা কোশ্চেন এটা চাইছে, আসলে এরকম না, কোশ্চেনে যে কি চাচ্ছে মানে ওইটাও বোঝা লাগে। এই জন্য শুধু যে প্যাসেজের আপনি রিফ্রেশ করবেন তা না, ওই কোশ্চেনটারও পড়ে একবার একটু নিজের মতো করে রিফ্রেশ করে নেবেন, ও আচ্ছা এখানে এটা চাইছে, বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আর কি? বুঝতে পারছি। তারপর ফাইনালি হইতেছে আপনি স্ক্যানিং করবেন। হ্যাঁ, স্ক্যানিং বলতে কি, কিছু কিছু কোশ্চেন মানে কিছু কিছু না, সব কোশ্চেনই মানে যদি আপনার একটা কোশ্চেন আপনি পান, সেখানে যে টপিকটা আপনারা বলছে যে এটা কি বোঝাচ্ছে, আপনি স্ক্যানিং বলতে কি আপনি একটু প্যাসেজে ব্যাক যাবেন, ব্যাক যে একটু দেখে নেবেন যে আচ্ছা এখানে কি ছিল একটু দেখে নিন, যতই আপনার প্যাসেজ মনে থাকুক বা যাই থাকুক আপনি একবার এটা প্যাসেজে একটু দেখে নেবেন, এটাকে বলা হচ্ছে স্ক্যানিং। হ্যাঁ, ফাইন্ডিং মানে দ্রুত একটু খুঁজে আপনি দ্রুত এখানে ফাইন্ডিং কুইকলি বলা কেন বলেন তো, কারণ অলরেডি কিন্তু আপনি প্যাসেজটারে ভাঙে চুরে রিফ্রেশ করে ফেলছেন, সো এখন আপনি স্ক্যান করলে আপনি জানেন যে এটা আসলে কোন জায়গাটাতে আছে, আপনি ওই জায়গাটা যে আরেকবার একটু পড়ে দিবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম বলা থাকবে যে 5 থেকে 8 নাম্বার লাইনে কি বলা হয়েছে, তখন তো আপনার অবশ্যই প্যাসেজে ব্যাক যেতে হবে, ব্যাক যায় 5 আর 8 খুঁজে বের করতে হবে। এখন অবশ্য একটা সুবিধা আছে, সেটা হলো যে আপনি ওই 5 আর 8 ক্লিক করলে ওই প্যাসেজের ওইখানে এটাই হয়ে যায়, বোল্ড হয়ে যায়, সো এখান থেকে আনসার আপনি করতে পারবেন। হ্যাঁ, স্ক্যানিং বলতে তাহলে বোঝানো হচ্ছে যে আপনি কোশ্চেনটাও পড়লেন, কোশ্চেনটা প্যারাফ্রেজ করলেন বা কোশ্চেনটা সিম্পলিফাই করলেন, এইবার আপনি প্যাসেজে ফিরে যাবেন যে এটা কোথায় ছিল আরেকবার একটু দেখে নেবেন, মানে একটু ওভার কনফিডেন্স কম থাকবে, বেশি ওভার কনফিডেন্স হয়ে গেলে সমস্যা আছে। ফাইনালি হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন, এইটা একটু ব্যতিক্রম। হ্যাঁ, প্রসেস অফ এলিমিনেশন দেখবেন যে আপনার মনে করেন কোয়ান্টের ক্ষেত্রে যদি আমি বলি, যে কোয়ান্টের ক্ষেত্রে আপনি একটা কোয়ান্ট করতেছেন যে পাই আর স্কোয়ার সমান সমান 4, আর আর এর ভ্যালু যদি, সরি, পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4,
হ্যাঁ, মানে বৃত্তের কথা বলতেছি। তো এই বৃত্তের ব্যাসার্ধ যদি 2 হয়, বা যে কোনো একটা, যেটা বাদ দেন, মনে করেন একটা বৃত্তের রেডিয়াস হচ্ছে 2, তাহলে বৃত্তের ডায়ামিটার কত? এটা মাস্ট বি 4 হবে। তাহলে আপনার যদি অপশন দেওয়া থাকে, তাহলে আপনি কি করবেন? যেখানে 4 আছে ওই অপশনটা দাগায় আপনি কি অন্য অন্য অপশনও ওই করা শুরু করবেন, যে অন্য অপশনও দেখি, অন্য অপশন কি দেখবেন কিনা? অ্যাটলিস্ট এই কোশ্চেনের ক্ষেত্রে যে রেডিয়াস দেওয়া আছে 2, ডায়ামিটার কত, অপশন আপনারা দেওয়া আছে, আপনি 4ও পাইছেন, আপনি কি অন্য অপশনও দেখবেন যে অন্য অপশন হয় কিনা একটু দেখি। কি হলো, কেউ কোনো কথা কয় না কেন? না না, হ্যাঁ, তো ভার্বালের ক্ষেত্রে প্যাসেজ পড়ার পরে অ্যান্সার করার ক্ষেত্রে বারবার দেখবেন পিওই সবাই বলে প্রসেস অফ এলিমিনেশন করবেন, প্রসেস অফ এলিমিনেশন করবেন। এটা বারবার বলে কেন বলেন তো? এটার কারণ কি হতে পারে? কি হলো, আফরোজা আপু আছে, কোনো কথা বলছো না কেন? আফরোজা আপু শুনতে পারতেছেন? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে নাকি? জি ভাইয়া শোনা যাচ্ছে। কেউ কোনো কিছু বলতেছে না, কাহিনী কি? শাকিল ভাই, এই প্রসেস অফ এলিমিনেশন করতে বলে কেন বলেন? আপনারে মুগ্ধ হয়ে শুনতেছি। শাকিল ভাই, প্রসেস অফ এলিমিনেশন করতে বলে কেন বলেন? হ্যালো হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া, সময়টা কম লাগলো না? একটু আগে যে ম্যাথটা দেখালেন আপনি, আমি যদি 2ই দেখি বা 4ই দেখি, তাহলে তো এটা ফ্যাক্টর আর মাল্টিপল আকারে বাড়বে, তাহলে নিশ্চয়ই এখানে অড নাম্বার থাকলে ওগুলা বাদ যাবে। না না একটু না আগে যেটা দেখালেন না আর না কি, না রেডিয়াস আর ডায়ামিটার। না না, আমি বলতেছি যে বৃত্তের রেডিয়াস 2, ডায়ামিটার কত? আপনারা মনে করেন অপশন দেওয়া আছে 4। এ বি সি ডি, বলা আছে 4, 6, 8, 10। আপনি তখন কিন্তু এই 4 দেখে এটা অ্যান্সার করে বাকিগুলা কি দেখবেন? বাকিগুলা দেখবেন না তো, কারণ এটা তো অ্যান্সার 4ই হবে। জি জি তো আপনার অন্যগুলো তো দেখার দরকার নাই। আপনি যদি জি অনেক ভাইয়া। অনেক বেশি মানে পাগল টাইপ মানুষ না হন, বা আতেল মার্কা মানুষ না হন, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ভার্বালের ক্ষেত্রে আপনি দেখতে এটা হয়। করতে পারবেন না। ঠিক আছে, ভার্বালের ক্ষেত্রে এটা আপনি করতে পারবেন না। ভার্বালের ক্ষেত্রে আপনাকে উল্টা জিনিস করতে হবে। ভার্বালের ক্ষেত্রে আপনাকে প্রসেস অফ এলিমিনেশন করে অ্যান্সার বাদ দিতে হবে, তারপর হচ্ছে আপনার অ্যান্সার খুঁজে বের করতে হবে। কারণ হইলো, এইখানে প্রত্যেকটা অপশনে ট্রাপ থাকবে, এমন সুন্দর ট্রাপ থাকবে, ওই ট্রাপের ভিতর আপনি যদি পড়ে যান, আপনি যদি একটা দেখে মনে করেন হ্যাঁ এটাই অ্যান্সার, আর কিছু অ্যান্সার হবে না, তাহলে আপনি ঝামেলা আছে। এই জন্য আপনার কি করতে হবে? প্রসেস অফ এলিমিনেশন করতে হবে, এটা হবে কি হবে না এই ধরনের বিচার করে তারপর অ্যান্সার করতে হবে। এটা একটু ভার্বালের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। ঠিক আছে, পাইলেন অ্যান্সার এ ডি, আর কিছু দেখলেন না, অন্যগুলো দেখবেন না, এরকম করা যাবে না। আচ্ছা, অনেক ইন জেনারেল কথাবার্তা বলতেছে, এই জন্য মনে হয় সবাই খুব বোর্ড হতেছে। আচ্ছা। না ভাইয়া, ব্যাপারটাই বোরিং আসলে। আচ্ছা, এইবার হচ্ছে একটা মজার বিষয়, ডিফেন্ডিং, জাস্টিফাইং। আপনাকে এটা জাস্টিফাই করতে হবে যে আপনি কেন অ্যান্সার এ দিছেন। হ্যাঁ, আপনি অ্যান্সার মনে করেন প্রসেস অফ এলিমিনেশন দিয়ে এ দিছেন, কিন্তু আপনি জাস্টিফাই করতে পারতেছেন না যে অ্যান্সার এ কেন আমি দিছি, তাহলে কিন্তু সমস্যা আছে। বুঝতে পারছেন? তো এইগুলোর ক্ষেত্রে কি করবেন? প্রসেস অফ এলিমিনেশন যখন আপনি করবেন, ম্যাক্সিমাম মানুষের কথা হইলো, আপনি যখন কোশ্চেনের অপশন দেখবেন, দেখার সময় নিচ থেকে অপশন দেখা শুরু করবেন, তারপর উপরের দিকে যাবেন। এটা ম্যাক্সিমাম মানুষই বলে, কারণ এটা হচ্ছে আপনার একটা ট্রাপ আপনারা দেওয়া হয়েছে, ওই ট্রাপটা ওভারকাম করার জন্য এটা করতে হয়। এটা করতে হয় কেন? ম্যাক্সিমাম ক্ষেত্রে ইটিএস এর কোশ্চেনের অ্যান্সার এই এ তে একটা ট্রাপ দিয়ে রাখে। আপনি যদি উপর থেকে দেখা শুরু করেন না, আপনার মাথায় মনে হবে যে এই অ্যান্সার, আপনি লাস্টের গুলা খুব একটা শিথিল ভাবে দেখবেন, লাস্টের গুলা তেমন একটা প্রায়োরিটি দিবেন না। এই জন্য ম্যাক্সিমাম মানুষ বলে যে নিচ থেকে অপশন দেখা শুরু করে উপরের দিকে যাবেন। এখন আমার কথা হলো, আপনি যদি উপর থেকে অপশন দেখা শুরু করে নিচের দিকে যায় যদি অ্যান্সার করতে পারেন, তাহলে আপনি কি সেটা করবেন না? করবেন। যেটাই আপনি কারেক্ট অ্যান্সার করতে পারেন সেটা করবেন। আমি বললাম যে ম্যাক্সিমাম মানুষ বলে যে অপশন গুলো নিচ থেকে উপরের দিকে দেখার জন্য। বুঝতে পারছেন?
এবার হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন যখন আপনি করবেন তখন আপনি পুরা অপশনে যা আছে পুরা সেন্টেন্সটা না পড়ে প্রথমে একটু ট্রাই করবেন ওই সেন্টেন্সের কোন একটা ওয়ার্ড, বিশেষ করে ভার্ব বা অন্য কোনো স্পেসিফিক ওয়ার্ড যেটা ধরে আপনার কাছে মনে হয় কি যে এইটা আসলে অ্যান্সার হবে না, এরকম একটা স্পেসিফিক ওয়ার্ড বা স্পেসিফিক ভার্ব এটা বের করার চেষ্টা করবেন। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি আপনি যদি পুরো সেন্টেন্সটা পড়ে পুরো সেন্টেন্সের সেন্সটারে যদি একটা অপশন হিসেবে ট্রিট করেন তাহলে আসলে অ্যান্সার করতে অনেক ঝামেলা হয়। আমি কি বোঝাতে পারছি? চেষ্টা করবেন একটা, মনে করেন কিছু প্যাসেজে অনেক মানে অপশনে, প্যাসেজে না সরি অপশনে এরকম কিছু কথা লেখা থাকবে, অলওয়েজ, হ্যাঁ, মাস্ট বি, কুড বি, এই যে যে কথাগুলো না এগুলো কিন্তু খুবই একটা স্ট্রং কথা। এবং মজার বিষয় হচ্ছে এই মাস্ট বি, কুড বি, অলওয়েজ এইগুলা যে অপশন থাকবে ওই অপশনগুলো চোখ কান বুঝে ক্রস করে সামনের দিকে আগাবেন। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের স্ট্রং ওয়ার্ড সম্বলিত যেই অপশনগুলো থাকে সেগুলো অ্যান্সার হয় না। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? তার মানে আবার এটা না যে আপনি মাস্ট দেখে মনে করেন সেন্টেন্সটাই পড়বেন না, না আমি বললাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় না, তারপর আপনি সেন্টেন্সটা পড়বেন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় না। এইবার হতেছে আপনার কাজ হতেছে পুরো সেন্টেন্সটা না দেখে জাস্ট একটা ওয়ার্ড বা ভার্ব দেখে আপনার ট্রাই করা যে আপনি এটা এলিমিনেট করতে পারেন কিনা। এবং ফাইনালি যখন আপনি জাস্টিফাই করবেন যে কেন আপনি অ্যান্সারটা এ বা বি দিচ্ছেন তখনও সেম কাজ করবেন যে ওটার ভিতরে কোনো স্পেসিফিক ওয়ার্ড বের করতে পারেন কিনা যেটা দিয়ে আপনি আপনার অ্যান্সারটারে জাস্টিফাই করতে পারেন। অ্যান্সারটাও কিন্তু জাস্টিফাই করার দরকার আছে। আচ্ছা, এরপরেই প্যাসেজ শুরু। এই পর্যন্ত কারো কোনো ইস্যু আছে কিনা থাকলে বলেন। কি হলো আজকে যে কোনো রেসপন্সই নাই কাহিনী? না ভাই নাই। ভাই আজকে বারবার তো এই জন্য সমস্যা। ভার্বালের জন্য রেসপন্স নাই তাই আজকে আফরোজা আপুর মতো মানুষ কোনো রেসপন্সই করতেছে না, আমি বুঝলাম না। ভাই আমার মতো মানুষ মানে কি? না মানে আপনি মানে তো কি মানে আপনি হচ্ছে আপনার যে কোনো একটা জায়গায় যদি মনে করেন যে একটা কোশ্চেন মানে হুম, লজিক্যাল কোনো কোশ্চেন থাকে সেটা আপনি মাস্ট জিজ্ঞাসা করেন, হ্যাঁ এটা ঠিক। ঠিক আছে? হ্যাঁ তো কিন্তু ভাইয়া আজকে আসলে একটু আমাদের ওই গ্রুপের ওখানে যে ডিসকাশনের যে গ্রুপটা ছিল হ্যাঁ, দেখা যায় আমাদের পার্টিসিপেশনের ব্যাপারগুলি কেমন থাকে। মানে আজকের ব্যাপারটা হচ্ছে পুরা ইয়াটা মানে অনেক বোরিং লাগতেছে, অনেক বড়, আচ্ছা মানে জেনারেল আজকে আমরা গাইডলাইন ভাই দিয়ে 1 ঘন্টা লাগছে। প্র্যাকটিস স্টার্ট করে দিই তখন হয়তো বা কোশ্চেন চলে আসবে এটা মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক তাহলে ওভারঅল কথা হচ্ছে আপনার টোটাল যদি আমি মানে সিম্পলিফিকেশন করি যে পুরো জিনিসটা আসলে কি, সিম্পলিফিকেশন করার একটা কথা হইলো যে আপনি একটা প্যাসেজ পড়ে ওইটার মেইন আইডিয়া বের করার চেষ্টা করবেন। সেই মেইন আইডিয়া বের করার জন্য আপনি ইয়েট, বাট, হ্যান ত্যান অথরের যে নিজস্ব ওপিনিয়ন এগুলো ট্রাই করবেন বের করার। আর অনেকগুলো মাল্টিপল প্যাসেজের যদি থাকে, মাল্টিপল প্যারাগ্রাফের যদি একটা প্যাসেজ থাকে সেক্ষেত্রে পার প্যারাগ্রাফের মেইন আইডিয়া বের করার চেষ্টা করবেন। ঠিক আছে, লাইন বাই লাইন পড়লে আসলে আপনি সবগুলো অ্যান্সার করতে পারবেন না। 2 নাম্বার কথা হইতেছে আপনি রিফ্রেশ করে নেবেন। হ্যাঁ, এটারে অনেকে প্যারাফ্রেজ বলে, রিফ্রেশ বলে, হ্যান ত্যান। আপনি আপনার নিজের মতো করে একটা সেন্স ক্রিয়েট করে নেবেন। ওই সেন্টেন্সটা যেভাবে আছে হুবহু ওইভাবে মনে রাখবেন না, একটা নিজের একটা সেন্স ক্রিয়েট করে নেবেন। তারপর হইতেছে এরপরে কি করবেন জানি, এরপরে করবেন হলো আপনার সেন্সটা ক্রিয়েট করার পরে সিম্পলিফাইং ফাংশন। হ্যাঁ সিম্পলিফাইংটা হচ্ছে আপনার রিফ্রেশ আর কি। হ্যাঁ, এই তারপর হচ্ছে আপনি সেন্টেন্স গুলোর একটা ফাংশন বের করার চেষ্টা করবেন যে সেন্টেন্সটা এখানে কি রোল প্লে করতেছে বা কোন ধরনের ফাংশন তার আছে। এইগুলো দেখার পরে আপনি এবার চলে যাবেন হচ্ছে কোশ্চেনে। কোশ্চেনে যায় কি করবেন, কোশ্চেনটারও একটু রিফ্রেশ করে নেবেন। কারণ কোশ্চেন হয় কি অনেক সময় কোশ্চেন বুঝতে পারা না প্যাসেজ বুঝতে পারার থেকে একটা বড় ক্রেডিট। এটা কি আপনারা কেউ মানেন? প্যাসেজ বুঝতে পারার থেকে কোশ্চেন বুঝতে পারা একটা বড় ক্রেডিট। হ্যাঁ, কারণ প্যাসেজ মনে করেন আপনি সব বুঝে গেছেন, কোশ্চেনই যদি বুঝতে না পারেন তাহলে মনে করেন এমন একটা জায়গায় গিয়ে আসবেন যে আপনি কোশ্চেনের বুঝতে চাচ্ছেন। সো কোশ্চেনটাও আসলে রিফ্রেশ করে বুঝতে হবে। 5 নাম্বার কাজ হইলো বুঝার পরে আপনার উল্টা দিক থেকে আপনি প্রসেস অফ এলিমিনেশনে যাবেন, বাদ দেওয়া শুরু করবেন। সেই প্রসেস অফ এলিমিনেশনের ভিতরে আপনি
একটা ওয়ার্ড খোঁজার চেষ্টা করবেন, পুরো সেন্টেন্স না। পুরো সেন্টেন্স করতে গেলে একটু ঝামেলা আছে। এমন একটা ওয়ার্ড বের করবেন, ওই ওয়ার্ড দেখে আপনি বলবেন আচ্ছা এটা অ্যান্সার হবে না, বা ফাইনালি আপনি একটা অ্যান্সার দাগাবেন। অ্যান্সার দাগানোর পরে ওইটা জাস্টিফাই করার চেষ্টা করবেন যে কেন এই অ্যান্সারটা আমি দাগাইলাম, অ্যান্সারটা কেন হইল। এইবার আমরা চলে যাব একটা ভাইয়া, প্যাসেজ দেখবো। এইটা আপনি বললেন, হ্যাঁ। আচ্ছা এখানে ম্যান্ডেটরিলি যে ধরনের কোয়েশ্চেন গুলি থাকে মনে হয় হ্যাঁ। সেটা হচ্ছে মেইন আইডিয়া খোঁজার কথা বলা হয়। আপনি যে কথাটা ওই যে একটু আগে বলে দিলেন সেটা হচ্ছে আইএলটিএস এ পড়ানো হয় ওই জিনিসপত্রগুলো, ওখানে কোয়েশ্চেনটা একটু ইজি থাকে, তো কোয়েশ্চেন টাইপ গুলি বা রিডিং কম্প্রিহেনশন, মানে আমরা যেটা কালকে করলাম ওই যে বিগ বুকের ওই রকম কঠিন না। ওখানে ওই যে বলা থাকে যে আচ্ছা টপিক সেন্টেন্স, যে কথাটা বলা থাকে টপিক সেন্টেন্স, সেইটা যদি খোঁজার কথা বলা হয় ওখানে তখন বলা হয় যে একবারে প্যারার প্রথম 2-3 লাইন দেখবেন অথবা শেষ 2-3 লাইন দেখবেন। বাট মানে এটার সাথে হচ্ছে মেইন আইডিয়ার একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, এইটা হ্যাঁ, একটা জিনিস বললেন। হ্যাঁ। আচ্ছা মানে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন টাইপ গুলো আর কি। ইনফারেন্স কোয়েশ্চেন তো অবশ্যই আমরা কালকে পড়লাম, আমরা যে কালকে ডিসকাস করলাম এটা থাকবে। ক্রিটিক্যাল রিজনিং মাস্ট থাকবে। প্রত্যেকটা জি জি, প্যাসেজে 3টা কোশ্চেন থাকবে, তার একটা কোশ্চেন ইনফারেন্স থাকবে। এবং ইনফারেন্স ইনফারেন্স থাকবে, মানে জি হইলো জি ওই প্যাসেজে হুবহু ওইটা বলা নাই, কিন্তু একটা সেন্স ক্রিয়েট করা যায়, এটা হচ্ছে জি ইনফারেন্স জি কোশ্চেন। আর যদি জি। কোনো কোশ্চেনে বলে ইন দা প্যাসেজ, এরকম যদি বলে দেয়, তার মানে প্যাসেজে এটা হুবহু বলা আছে, কিন্তু অপশন সিলেকশনে যেই ধরনের ভার্ব বা ওয়ার্ড ইউজ করা হয়েছে প্যাসেজে ওইটার জি। সিনোনিম আছে, অথবা প্যাসেজে যে ধরনের ওয়ার্ড আছে অপশনে তার সিনোনিম আছে। আচ্ছা ভাইয়া। বুঝতে পারছেন? মানে ইন দা প্যাসেজ জি ভাই। বললেও যে প্যাসেজে এটা বলতে কি বোঝানো হইতেছে, তার মানে যে একদম হুবহু প্যাসেজের মানে ওয়ার্ডের সাথে অপশনের ওয়ার্ড যে হুবহু মিলে যাবে এরকম না, এখানে সিনোনিমের খেলা চলে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা তার ভাই, মানে আর আর হ্যাঁ, আর আর ভাইয়া প্রিডিকশন টাইপ কোয়েশ্চেনও কি আছে? মানে প্রিডিক্ট প্রেডিকশনটা কাইন্ড অফ করতে ইজ বলে কিছু? ইনফারেন্স। ইনফারেন্স কাইন্ড অফ আচ্ছা ইনফারেন্স। ভাইয়া, আর আর ক্রিটিক্যাল রিজনিং এ হচ্ছে প্রিমিস দেখতে হয়। ক্রিটিক্যাল প্রিমিস দেখলে ক্রিটিক্যাল রিজনিং এ আহ, হলো আপনার ওই অনেক সময় লজিক দিয়ে উত্তরটা মিলাইতে দিয়ে হবে। দেয়, লজিক কজটা মিলাইতে চায়, হবে। কজ চায়। জি ভাইয়া, উত্তরটা লজিক দিয়ে দিয়ে দেয় কজ মিলাইতে হবে। বলে, আবার মানে আপনি কজ দেওয়া থাকে উত্তর মিলাইতে বলে। হ্যাঁ, আপনি প্যাসেজের কোনো হুবহু ওয়ার্ড দিয়েও মিলাইতে পারবেন না, প্যাসেজের ওয়ার্ডের সিনোনিম দিয়ে মিলাইতে পারবেন না, কিন্তু প্যাসেজের একটা লজিক দিয়ে মিলাইতে পারবেন। ওকে। ভাইয়া আমি একটু ক্রিটিক্যাল রিজনিং নিয়ে একটু বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, ক্রিটিক্যাল রিজনিং এ আমাদের প্রতিটা সেকশনে দুটা দুটা করে মোট 4টা কোশ্চেন থাকে। আর ক্রিটিক্যাল রিজনিং এ মেইনলি আমাদের 4 ধরনের কোশ্চেন থাকে জিআরই তে। একটা হচ্ছে উইকেন্ড, মেইনলি এর বাহিরেও থাকতে পারে, মেইনলি এ ধরনের আমরা পাই। হ্যাঁ। একটা হচ্ছে উইকেন্ড করতে বলে আমাদের যে প্যাসেজটা অনেক ছোট থাকে, এটা 3-4 লাইনের থাকে এবং একটা মোটামুটি একটা প্যারাই থাকে, 2টা প্যারা কখনোই থাকে না, যেটা আমরা হ্যাঁ, দুটা কোশ্চেনটা পারা দেখেই যাবে। বুঝতে পারি। তারপর এটাতে আমরা 4 ধরনের কোশ্চেন থাকে মোটামুটি। একটা হচ্ছে আমাদের ওই প্যাসেজটাকে উইকেন্ড করতে বলে, আর একটা হচ্ছে স্ট্রেংথেন করতে বলে, আর একটা হচ্ছে প্যারাডক্স টাইপের একটা কোশ্চেন থাকে, মানে প্যাসেজের যে 2-3টা লাইন থাকবে, এই 2-3টা লাইনের মধ্যে কোনো সামঞ্জস্য থাকবে না, তো আমাদের একটা সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। আর একটা হচ্ছে থাকে বোল্ড ফেস কোশ্চেন, সেটা হচ্ছে প্যাসেজ গুলার মধ্যে 2টা লাইন হচ্ছে ওরা বোল্ড করে দেয়, একটু গাঢ় করে লেখা থাকে, তো ওখানে বলে দেয় যে এই 2টা বোল্ড লাইন দিয়ে কি বোঝাতে চাচ্ছে, মানে এই লাইনটা কি কনক্লুশন নাকি এই লাইনটা হচ্ছে মেইন আইডিয়া, বা এটা কি 2টা লাইনের মধ্যে কনসিস্টেন্সি, অথবা 2টা লাইন কিভাবে বুঝতে পারছি। বুঝাচ্ছে, এটা এটা হচ্ছে বলতে বলে। এই আচ্ছা। 4 টাইপের কোশ্চেন হচ্ছে আমাদের জিআরই তে থাকে ক্রিটিক্যাল রিজনিং এ। তারপর হচ্ছে এটার আরেকটা মোটামুটি বুঝার উপায়, মানে আমি যেটা দেখছি ইটিএস এ, ওখানে আমাদের কোশ্চেনটা এভাবে থাকে, হুইচ অফ দ্য ফলোইং ইফ ট্রু দিয়ে তারপর হচ্ছে আমাদের কোশ্চেনটা থাকে, মানে ইফ ট্রু এই ধরনের একটা কথা থাকে। ওই তো ওইটাই বললাম যে কোশ্চেনটাই হবে যে আপনার লজিক মিলাইতে হবে, মানে লজিকের সাথে লজিক মিলাইতে হবে, যে উইকেন্ড মানে কি, এখানে লজিক মিলাইতে হবে ওটার সাথে। স্ট্রেনথেন মানে একটা লজিক মিলাইতে হবে, মানে প্যাসেজের কোনো হুবহু ওয়ার্ড বা কোনো সিনোনিম ওয়ার্ড এগুলো খুঁজে আপনার এই ক্রিটিক্যাল রিজনিং এ কোনো লাভ নাই। বুঝতে পারছেন? ওখানে লজিক খুঁজে বের করতে হবে। ওইটাই আমি বলছি, আপু ঠিক কথাই বলতেছে যে এই ধরনের কোশ্চেন থাকে আসলে, এটা হলো একদম সিম্পলিফাইড ফরম্যাট ক্রিটিক্যাল রিজনিং এর ক্ষেত্রে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এবার কি আমরা একটা প্যাসেজ দেখতে পারি কিনা? অনেক কত কথাবার্তা কইলাম। প্যাসেজ দেখার আগে ডিসক্লেমার হইলো, আচ্ছা আচ্ছা জয় ভাইয়া, হ্যাঁ, ওই যে আর যতগুলি কোয়েশ্চেন আছে আপু যেরকম ওই যে 4টার কথা বলে দিল,
হুম হুম বাকি তো আরো কোয়েশ্চেন থাকে 15 থেকে 16টা বা 16 থেকে 17টাও থাকতে পারে, মানে 21টা 20টা 21টা এরকম থাকে রিডিং কম্প্রিহেনশনের টোটাল মিলে। বাকিগুলিরে কি আমরা কোনো টাইপ বা প্যাটার্নের মধ্যে আনতে পারি? হ্যাঁ ওই বাকিগুলো তো ধর বললাম। মেইন আইডিয়া তো থাকবে, ইনফারেন্স মেইনটা থাকবে, থাকবে, মেইন ইনফারেন্স আইডিয়া থাকবে, থাকবে। ইনফারেন্স থাকবে, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল, আচ্ছা ক্রিটিক্যাল রিজনিং বলে দিল আপু। হ্যাঁ তারপরে আর কি ধরনের কোয়েশ্চেন থাকে? টপিক পাঁচ থেকে সেন্টেন্স থাকতে পারে, 5 থেকে এরকম কি 6 আমরা নাম্বার লাইনে এটা? কি বোঝানো হইতাছে, জি 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 ঠিক আছে। জি 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 তারপর হইতাছে যে এই একটা ওয়ার্ড দিয়ে অথর কি বোঝাতে চাচ্ছে, ঠিক আছে। জি। এরকমই থাকে আর কি, সমস্যা নাই। এই সবগুলোকে আসলে টাইপে ফেলানোটা একটু টাফ। ক্রিটিক্যাল রিজনিংটা ফেলানো যায় কেন, কারণ ক্রিটিক্যাল রিজনিং তো অল্প জিনিস তো, এবং ওইটা থেকে কোশ্চেন হয় স্পেসিফাইড, জি অল্প টাইপের। স্পেসিফাইড ক্রিটিক্যাল রিজনিংটা যে টাইপ অন্য টাইপ, জি প্যাসেজ থেকে আলাদা, তার বৈশিষ্ট্যই হলো তার কোশ্চেন। তার মানে তার কোশ্চেনের প্যাটার্ন থাকবে কম। বুঝতে পারছি। বুঝতে পারছেন? আচ্ছা আমরা একটা প্যাসেজ দেখি। হ্যাঁ প্যাসেজ দেখার আগে ডিসক্লেমারটা হলো, প্যাসেজটা আমি অলরেডি পড়া সলভ করে 4টার ভিতর 3টা পারছি। এটা ক্রেডিট দেওয়ার জন্য না, জাস্ট বললাম 4টার ভিতর 3টা পাইরা তারপর আমি আসছি। সো আমার কাছে অ্যান্সার সব জানা। হ্যাঁ এরকম হতে পারে যদি আমার কাছে অ্যান্সার মনে থাকে তাহলে আমি বলতে পারবো, কিন্তু তার থেকে বড় বিষয় হলো অবশ্যই জাস্টিফাই করে তারপর বলবো। একদম আজাইরা মানে বলে দিলাম এ বি এরকম। আপনারা এই প্যাসেজটা কতক্ষণ সময় নিয়ে পড়বেন বলেন? 5 মিনিট সময় নিয়ে পড়বেন নাকি? আচ্ছা ভাইয়া 5 মিনিট চলুক, আচ্ছা আবার 5 মিনিট একটু। সময় নিয়ে পড়েন, এরপরে দেখা যাক কি অবস্থা কি হয়। আপনারা কি সবাই দেখতে পারতেছেন নাকি আরো জুম করা লাগবে? মনিটর দেখা যাচ্ছে না? যাচ্ছে ভাইয়া। তাহলে আপনারা একটু পড়েন।
কি সবার পড়া কি হইলো? কি হলো, 5 মিনিট হয়ে গেছে না? জি আচ্ছা, প্যাসেজ তো মনে হয় মোটামুটি সবাই পড়ে ফেলতে পারছেন। কেউ কি আছেন এখনো পড়তে পারেন না? তাহলে আরো একটু সময় দিব। পড়া হয়েছে, বুঝতেছি আচ্ছা না। আচ্ছা, সমস্যা নেই, না, বুঝতে পারার জন্য 1900। আচ্ছা, এই প্যাসেজটা আমি 2-3 ভাবে পড়ার চেষ্টা করি, হ্যাঁ, বা আমি একটু মানে দেখাই যে আসলে কয়েকটা ওয়েতে এই জিনিসটা পড়া যায়। পার্থ ভাই একটু দেখেন, হ্যাঁ, সবাই দেখবেন, মানে আমি বলতেছি আর কি। এই প্যাসেজে দেখেন কিভাবে একটা প্যাসেজের সাথে অ্যাক্টিভ রিডিং করতে হয়। মানে অ্যাক্টিভ রিডিং মানে এঙ্গেজমেন্ট বাড়ায় রেখে একটা প্যাসেজ কিভাবে পড়তে হয়। দ্য রিসেন্ট চেঞ্জ, আচ্ছা, এইটুক পরে আমি কি বুঝলাম যে এই চেঞ্জ যেটা আমি পড়বো একটু পরে, এটা আগে ছিল না, তাই না? এরকমই তো একটা কিছু বোঝাবে যে দ্য রিসেন্ট চেঞ্জ মানে চেঞ্জটা খুবই নিউ, এই চেঞ্জটা ওল্ড না অ্যাটলিস্ট। টু অল ভলান্টিয়ার আর্ম ফোর্সড ইন কি, আচ্ছা, এই যে কি আছে এগুলো আমি পড়লাম না। এই টু দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা হলো প্রিপজিশনাল ফ্রেজ, বুঝতে পারছেন? টুর পরে যতটুকু আছে এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, এটা তেমন একটা ভ্যালু ক্রিয়েট করে না। তবে ওইখান থেকে আমি একটা জিনিস বুঝলাম যে ইউএস এর একটা আর্ম ফোর্স, এরকম একটা জিনিস আমি বুঝলাম। এই যে আমার ভার্ব উইল, এই যে ইভেন্চুয়ালি এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এগুলো বাদ, বুঝতে পারছেন? দ্য রিসেন্ট চেঞ্জ, ওই ইউএস এর একটা আর্ম ফোর্সে উইল প্রডিউস, তার মানে কি এটা প্রডিউস করবে, মানে এখনো করে নাই, এটা করবে। কি করবে? a gradual increase in the proportion of women in the armed force and is variety of faults assignments but এই যে হ্যাঁ তেন অনেক কিছু বলছে। আচ্ছা, এই পর্যন্ত আসি, এই পর্যন্ত আসে আমি যেটা বুঝলাম যে এই রিসেন্ট যেই চেঞ্জটা উইল প্রডিউস, কি প্রডিউস করবে? ইনক্রিজ করবে কাদের? ওমেনদের। কোথায়? আর্ম ফোর্সে and in variety of women assignment, এবং কিছু অ্যাসাইনমেন্ট, তাই না? মানে সহজ কথা হলো একটা চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা ওমেনদের জন্য ভালো। এটা হলো আমার ওই যে প্যারাফ্রেজ যেটা বলছিলাম, এটা হলো আমার প্যারাফ্রেজ। বাট এই যে দেখেন বাট চলে আসছে, তার মানে কি এরপর একটু একদম গুরুত্ব সহকারে পড়তে হবে, একদম মানে চোখ লাগায় পড়তে হবে যে কি বলছে। প্রবাবলি নট দ্য ড্রামাটিক গেইন। আচ্ছা, আমি এখান থেকে একটা প্রেডিকশন করে নিব। এই বার্ড দিয়ে কি বোঝাবে জানেন? আগে যেটা বলছে যে একটা রিসেন্ট চেঞ্জ হয়েছে, এটা মেয়েদের জন্য ভালো, কিন্তু এই বার্ড দিয়ে বোঝাবে যে না, এটার কিছু ঝামেলা আছে। অ্যাটলিস্ট এইটুক প্রেডিক্ট তো আমরা করতে পারি, নাকি তাও করতে পারি না? কি করতে পারে? আচ্ছা, বাট প্রবাবলি নট দ্য ড্রামাটিক গেইন ফর ওমেন দ্যাট মাইট হ্যাভ বিন এক্সপেক্টেড। ঠিক আছে, তার মানে এই প্রথম যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটার এই যে এইটা যে একটা চেঞ্জ হইছে ইউএস এর একটা আর্ম ফোর্সে ওমেনদের জন্য, যেটা মনে হইতেছে ভালো, কিন্তু তেমন একটা সুফল বয়ে আনবে না। এটা হলো আমার সিম্পলিফিকেশন, আমি আর এখানে আর কিছু দেখবো না, এটা বাদ। দিস ইজ সো ইভেন দো, এই দেখেন এই যে দো একটা আছে, এগুলো একটু ভালো করে দেখবেন। কিন্তু ভাইয়া সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখেন, এটা দিস ইজ এর পরে দিছে সো একবার, তারপরে দিছে আবার ইভেন দো একবার। আচ্ছা, দিস ইজ সো ইভেন, দিস ইজ সো আমরা তো ইভেন, এরকম এরপরে দো। সেন্টেন্স ইউজ করি না। আচ্ছা, জি তার মানে এই সোট ইভেন্টটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ।
জি। এই সোটা হইতেছে আপনার অ্যাডভার্ব, হুম। এই ইসটা হইতেছে ভার্ব, আর এই দিসটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সেন্টেন্সটা স্ট্রাকচার ঠিক আছে, সমস্যা নাই। আপনি যেটা বুঝতে আমি বুঝতে পারছি, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে। দো, এই যে দোর পরে কি বলতে চাচ্ছে, তার মানে এখানে যেটা বলছে দ্য আর্ম ফোর্সেস অপারেটেড ইজ অ্যান ইথোস না কি জানি অফ ইনস্টিটিউশনাল চেঞ্জ oriented towards occupational equality and under the federal sanction of এই হ্যান ত্যান মানে মেলা কাহিনী, বুঝতে পারছেন? ওই দিকে না যাই। দিস ইজ সো ইভেন দো যদিও আর্ম ফোর্সটা অপারেট করে কি একটা চেঞ্জ, তারা চেঞ্জে বিলিভ করে এবং অকুপেশনাল ইকুয়ালিটিতে তারা বিলিভ করে। মানে মনে করেন যে আপনার এই যে নারী বৈষম্য বা এই বৈষম্যটা সময় এগুলা তারা করে না, তারা এগুলোতে বিলিভ করে, যদিওটা কিন্তু সাথে আছে। এন্ড আন্ডার দ্য কি স্যাংশন ম্যাংশন, এই যে একটা এন্ড আছে না, এন্ড মানে কি বলেন তো? এন্ড মানে হইলো, আমি যদি বলি আই লাইক টু ইট ব্যানানা এন্ড অ্যাপল, তার মানে কি আমি কলা খেতেও পছন্দ করি, আপেল খেতেও পছন্দ করি। এই যে এন্ড এর পরে যে অ্যাপলটা আছে না, ওটা আপনার না পড়লেও চলবে। ওটা না পড়লেও চলবে কেন জানেন? আপনার এখানে ধরে নিতে হবে যে এন্ড মানে কোনো কন্ট্রাস্ট অ্যাটলিস্ট বোঝাচ্ছে না, ওই সিমিলার জিনিসেরই একটা রিফ্লেকশন হবে। হ্যাঁ, সো আপনি যদি বলেন যে না আমি এই এন্ড পর্যন্ত পড়বো, আন্ডার দ্য ফেডারেল স্যাংশন অফ ইকুয়াল, এটা পড়বো না, আপনি চাইলে এটা নাও পড়তে পারেন। আমি কি আপনাদেরকে মানে জিনিসটাই করতে পারতেছে কিনা, মানে বোঝাতে পারতেছে কিনা? জি জি ভাইয়া, এন্ড দিয়ে কোনো কিছু এডিটিভ, হ্যাঁ, এডিটিভ। সো এই যে এন্ড এর পরে যেটা আছে আমি এটা বাদ দিয়ে দিলাম, আমি এটা পড়বো, ঠিক আছে? তার মানে এই সেন্টেন্সের সিম্পলিফিকেশনটা হলো যে যদিও আর্ম ফোর্সের ওরা কি করে, এই যে দেখেন আমি কি ওয়ার্ড গুলো দাগাই, হ্যাঁ, ওরা যদিও আপনার এই কারা আর্ম ফোর্সরা অপারেট করে কি দিয়ে, একটা চেঞ্জ ওরিয়েন্টেড, মানে আর্ম ফোর্সটা একটা চেঞ্জে বিশ্বাস করে, কিসে, আবার কিসে বিশ্বাস করে, অকুপেশনাল ইকুয়ালিটিতেও বিশ্বাস করে, মানে কোনো বৈষম্য তারা করে না। তার মানে কি বলছে যে যদিও তারা কোনো ধরনের বৈষম্য করে না বা কোনো ধরনের ডিসক্রিমিনেশন করে না, তারপরও এই যে যেই চেঞ্জটা, যে মেয়েদের যে আর্ম ফোর্সের যে চেঞ্জটা, এই চেঞ্জটা অনেক টাফ। এখন পর্যন্ত এই সেন্স আমার মাথায় আছে। দ্য ডিফিকাল্টি ইজ দ্যাট, এরপরে কি হবে বলেন তো? এই ডিফিকাল্টি কি, তার একটা এক্সপ্লেনেশন হবে। দ্যাট যখনই আসে তারপর একটা এক্সপ্লেনেশন হয়। এক্সপ্লেনেশনটা কি দিচ্ছে? women are unlikely to be trained for any direct combat operation। এর মানে কি ভাই আমার বুঝলেন? এখানে একটা প্রশ্ন আছে, এই যে হ্যাঁ, বলুন। দ্য ডিফিকাল্টি ইজ দ্যাট, এটা হচ্ছে ফার্স্ট প্যারাটাকে সাপোর্ট করতেছে যতটুকু আমি বুঝি, মাঝখানের প্যারা না। মানে ফার্স্ট যে প্যারাটা বলছেন যে যতটুকু আমরা এক্সপেক্ট করছি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ততটুকু ওইটা হচ্ছে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ এরপরে দ্য ডিফিকাল্টিটা কি সেটা হ্যাঁ, বর্ণনা করো। না আমি দ্যাট দিয়ে বুঝাচ্ছি যে এই দ্যাট দিয়ে ডিফিকাল্টিটা কি সেটা এক্সপ্লেন করা হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এই ফার্স্ট প্যারাতে যে বলছে যে এক্সপেক্টেড হ্যাঁ রেজাল্ট পাচ্ছে না, ওইটারই হচ্ছে হ্যাঁ, এক্সপ্লেনেশন এখানে দিচ্ছে। এখানে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ exactly, okay. ঠিক আছে? কি কি বলতেছে যে women are unlikely to be trained for any direct combat operation, এটা দ্বারা কি বুঝেন? এটা সিম্পলিফাই করলে কি হয়, কেউ একজন বলেন তো? মানে খুবই কম তাদেরকে ট্রেন করা হয় কোনো ডিরেক্ট কমব্যাট অপারেশনের জন্য, তা দেখা যায় যে তাদেরকে মানে খুবই কম ট্রেন করা হয়। সিম্পলিফিকেশন হচ্ছে মূল সমস্যাটা যে তাদেরকে সম্ভবত ডিরেক্টলি যুদ্ধ করার ক্ষেত্রে যে ধরনের ট্রেন আপ করা লাগে ওইটা মনে হয় মানে করা, প্রশিক্ষণ দেয়া হয় না ওইটাই ওটা যতটুকু দেওয়া হবে দরকার। না। যদিও মনে করেন যে তারা ইকুয়ালিটিতে বিশ্বাস করে। হ্যাঁ, এরপরে আসেন a significant portion of the larger society remains uncomfortable as yet with extending equality is the direction in the equality in the direction। এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কি নতুন কোনো কিছু নাকি আগেরটারে রিপিটেশন? বলেন তো, আগের সেন্সের রিপিটেশন, আগের সেন্টেন্স কে ইয়ে করতেছে, আগের সেন্টেন্সের রিপিটেশন কিন্তু কাইন্ড অফ, রাইট? মানে বলতেছে যে সোসাইটি এটা এই করে না, মানে তেমন একটা উইলিংলি দেখে না, ঠিক আছে? মানে এই যে মেয়েদের এই যে কোনটারে উইলিংলি দেখে না বলেন তো? এই যে যুদ্ধে যাওয়া বা এই জাতীয় মানে ইকুয়ালিটিটাকে, ইকুয়ালিটি, সমান অধিকারকে কমব্যাটে পার্টিসিপেট করা, এটাও হইতে পারে, ঠিক আছে? কারণ যেহেতু এই সেন্টেন্সের পরেই আছে এই পোরশন, তার মানে হইতেও পারে যে যুদ্ধে যাওয়াটাও পছন্দ হয়, হয়তো বা করে না,
আবার আপনি যদি বলেন যে ইকুইলিটি, তাও হইতে পারে। গেল। তার মানে এই আমি বলতে চাচ্ছি যে এই সেন্টেন্সটা নতুন কোনো ইনফরমেশন আপনারা দিচ্ছে না। এই সেন্টেন্সটা একটা রিপিটেটিভ সেন্টেন্স। এই যে একটা জিনিস দেখছেন দেয়ারফর, এই যে এখান থেকে কিন্তু আবার চেঞ্জ হবে, একটা জিনিস কি চেঞ্জ হবে, হয়ে যাবে কথাবার্তা। চেঞ্জ হবে না, মানে একটা জিনিস অ্যাটলিস্ট সাপোর্ট করবে, সেটা হলো এই যে মেয়েদের এই যে ইভেন এই যে সেন্টেন্সটা আছে না, এবার এই সেন্টেন্সের সাপোর্ট পাবেন আপনি। যে কেন, এই যে দেয়ারফর ফর ওমেন ইন দ্য মিলিটারি the search for equality will be based on functional equivalence, not identity or even similarity of task. এটা আমি যদি সিম্পলিফাই করি, মনে করেন আমি সেন্টেন্সটা বুঝতেছি না, কিন্তু সিম্পলিফাই করলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইকুয়ালিটিটা কোন জায়গায় থাকবে, ফাংশনাল ইকুইভ্যালেন্সে, যে আচ্ছা ঠিক আছে সেও আনফোর্সের উনিও আনফোর্সের, এটা কিন্তু নট, মানে টাস্ক সেম না হলেও চলবে আর কি। মানে নামে মানে মাত্র task। নামে মাত্র ইকুইভ্যালিটি আর কি, যেটা না না, কাজে বিভিন্ন কাজ তো আছে, হয়তো ওই যে ডিরেক্ট কমব্যাট অপারেশন ছাড়া আরো অন্য কাজগুলির ক্ষেত্রেও তো আরো কাজ আছে। হ্যাঁ ওটার ক্ষেত্রে অপারেশন ছাড়া আরো, মানে ওই ক্ষেত্রে ইকুয়াল থাকবে আর কি, তাদের কাজের ইকুয়ালিটির ওই বেসিসে ক্ষেত্রে ধরা কেউ হবে। থাকবে না, যে নট দিয়ে বলতেছে আইডেন্টিটি অর ইভেন সিমিলারিটি অফ টাস্ক, মানে সিমিলারিটি অফ টাস্কে সিমিলারিটি থাকবে না, এই যে নট আছে না, কিন্তু ফাংশনাল ইকুইভ্যালেন্স থাকবে, যে হ্যাঁ সেও আর্মি ও আর্মি। মানে ওইটাই বললাম, নামে মাত্র বাট তাদের আইডেন্টিটি বা এই যে একই টাইপের পদের কাজ দিবে, ওইটাতে কোনো হ্যাঁ, ইকুয়ালিটি মানে নাই। মূল কথা হলো তার মানে যে তারা মহিলা, এই জন্য তাদেরকে এখন ট্রেন আপ করো, ট্রেন আপ করে তাদেরকে এখন যুদ্ধে পাঠাও, এরকম কাজ মনে হয় করবে না। জি ভাইয়া, বাংলাদেশে তো আছে ব্রিগেডিয়ার জেনারেল বা ডক্টর, যে এগুলো বলেন মহিলা না, ডক্টর। এটা রেকর্ডেড ভিডিও তো, এগুলো বলেন না। আচ্ছা, তারপরে তো স্যার এখানে কি বলতেছে যে অপরচুনিটিস সিম সার্টেন টু অ্যারাইজ, যে হ্যাঁ অপরচুনিটি বাড়বে, মানে অপরচুনিটি বাড়বে, অপরচুনিটি যে বাড়ছে তা না, সে আর্মিতে তো অ্যাটলিস্ট জয়েন করতে পারতেছে, সে যুদ্ধে যেতে পারুক আর না পারুক, তাই না? দ্য গ্রোয়িং এমফাসাইজ অন ডিটারেন্স, যে কি আছে এই ওয়ার্ড আমি জানি না, বুঝি না, is bound to offer increasing scope for women to become involved in novel types of non-combat military assignment. বাপরে বাপ, নাম তো মনে করেন ভুলে পড়ে গেছে কি বলতেছি। এটা দ্বারা আমি যেটা বুঝলাম যে অপরচুনিটিস আছে, কিন্তু কোন জায়গায় আছে জানেন, নন কমব্যাট মিলিটারি অ্যাসাইনমেন্টে হয়তো তাদেরকে ইউজ করা হবে। আমি যেটা বুঝলাম যে এটা তাই বোঝাচ্ছে। এটা কেন আমি এটা বুঝলাম, দেখেন আমি আপনাকে বলি। দ্য গ্রোয়িং এমফাসাইজ অন ডিটারেন্স, এটা আমি বুঝতেছি না, ইজ আমি ভাবটা ধরতে পারছি, bound to offer increasing scope for women to become involved in novel types of এই যে নন কমব্যাট মিলিটারি অ্যাসাইনমেন্ট। তার মানে ওভারঅল প্যাসেজটা যদি আমি পড়ি এবং সিম্পলিফাই করি, তার মানে বোঝা যাচ্ছে যে রিসেন্ট একটা চেঞ্জ হয়েছে কোথায়, ইউনাইটেড স্টেটের আর্ম ফোর্সে, যে চেঞ্জের মাধ্যমে কি হইতেছে, একটা ইনক্রিজ প্রপোর্শন অফ ওমেন আর্মিতে ঢুকতে পারতেছে, কিন্তু বাট এটা তেমন একটা বড় ধরনের চেঞ্জ আনবে না মেয়েদের ক্ষেত্রে, যদিও তারা মানে কারা ওই ইউনাইটেড স্টেটস আর্ম ফোর্স ইকুয়ালিটিতে বিশ্বাস করে এবং কোনো ধরনের ডিসক্রিমিনেশন করে না। এই ডিফিকাল্টিটা হইল তাদেরকে মনে হয় কোনো ধরনের যুদ্ধ বা এই ধরনের কোনো কিছুর জন্য মেয়েদেরকে ট্রেন আপ করা হবে না, এবং সোসাইটি ওটা ভালোভাবে দেখে না, আইদার সেটা যুদ্ধে পাঠানো অথবা এই ইকুয়ালিটি, যে কোনো একটা সোসাইটি বা যে কোনো দুইটারই সোসাইটি অতটা ভালোভাবে দেখে না। এই জন্য মেয়েরা হয়তো মিলিটারিতে জয়েন করতে পারে, কিন্তু তাদের আসলে ওইরকম আলাদা করে কোনো আইডেন্টিটিও থাকবে না, বা ওইরকম মানে ইকুয়ালিটি বলে আসলে কিছু নাই। তবে একটা জিনিস ভালো যে এত এই হওয়ার পরে হয়তো তাদেরকে নন কমব্যাট মিলিটারি অ্যাসাইনমেন্টে কাজে লাগানো যেতে পারে, বা এই জায়গাতে তাদেরকে ইউটিলাইজ করা যেতে পারে। এবার কি প্যাসেজটা বোঝা গেছে কিনা? জি জি ভাইয়া। বোঝা যাচ্ছে না, এবার তো অ্যাটলিস্ট একটা সেন্স ক্রিয়েট করতেছে, তাই না? আচ্ছা পার্থ ভাই কি আছেন? আচ্ছা ভাই, আপনি যেটা বলছিলেন যে এটা কি আপনার লাইন বাই লাইন না পড়ে এটা বোঝা যায় কিনা, দেখেন আমি যদি লাইন বাই লাইন না পড়ি, আপনারা যখন বা আমরা যখন সুপার এক্সপার্ট হয়ে যাবো এই প্যাসেজগুলো পড়তে পড়তে, তখন কি করবো জানেন, এই যে আপনি এরকম ভাবে খালি দাগাবেন রিসেন্ট চেঞ্জে কোন জায়গায় ইউনাইটেড স্টেটে আচ্ছা একটা চেঞ্জ আসছে,
কিসে? তাকাবো কি করে কম্পিউটারের মধ্যে? কম্পিউটারের মধ্যে না, মানে বলতেছি যে আপনি এই সেন্স গুলোই যখন ধরবেন তখন এই এক্সট্রা জিনিসগুলো, যেমন আমি ডিটারেন্স মানে কি এখন জানি না, আমি এটাতে তেমন একটা ভ্যালু দিচ্ছি না, ভাইয়া প্রতিবন্ধকতা ডিটার। জানি না, আমি জানি না। অবস্টাকল নাকি? অবস্টাকল, জি জি, প্রতিবন্ধকতা, অবস্টাকল। ডিটারেন্স। আচ্ছা, ডিফারেন্স মানে আমি যেটা এখন সার্চ দিয়ে দেখলাম যে ডিসকারেজ করা কোনো কাজের ফল মানে খারাপ আসবে বা ভালো আসবে না এটার জন্য। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। হুম। তো মোটামুটি এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, সেটা হলো যে একটা মজার জিনিস হলো যে আপনারা এই যে বার্ট লেখাটা যেটা আছে এটা ভালো করে দেখবেন। তারপর এইখানে আমি বলছিলাম যে এই এইখানে এই যে যেমন প্রথম সেন্টেন্সে আপনি দেখেন না, আপনি প্রথম সেন্টেন্সে ভার্ব কই দেখেন তো, প্রথম সেন্টেন্স এই যে চেঞ্জ, এটা ভার্ব না? না ভাই, এটা ভার্ব। সরি সরি, এই যে উইল 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 ভার্ব উইল ভার্ব। তার মানে এই যে আগে যে কথাবার্তা কইছে এগুলো মনে করেন যে একদম সুন্দর করে হচ্ছে, এগুলো বলে হচ্ছে এই যে কি জানি বলে, কি ফ্রেজ জানি বলে, নাউন ফ্রেজ না কি জানি বলে, এগুলো বাদ। প্রিপজিশনাল ফ্রেজ, নাউন ফ্রেজ এগুলো। প্রিপজিশনাল ফ্রেজ এগুলো বাদ, এগুলো লাগে না। তারপর আপনাদেরকে আমি এটা দেখালাম যে এন্ড এর পরে যা আছে আমি একটু পড়বো না। হ্যাঁ, এই যে একটা সেন্টেন্স আছে এটা নতুন কোনো সেন্স ক্রিয়েট করতেছে না। ওকে ফাইন, প্যাসেজ পড়ে ফেললাম, এবার সামনে আগাই। এবার আমাদের কাজ কি বলেন? মেইন আইডিয়া। মেইন আইডিয়া, আচ্ছা এখান থেকে মেইন আইডিয়া বের করবেন। মেইন আইডিয়া, এই প্যাসেজে মেইন আইডিয়া কি বলেন তো? বলেন বলেন, মেইন আইডিয়া কি? একজন বলতে থাকেন, কোনো না কোনো একটা হবে। মহিলাদের আর্মিতে সুযোগ দেওয়ার পরেও কেন আমরা মানে ওরকম ওখান থেকে ফল পাই নাই? এটা তো টপিক, এটা তো পুরোটা টপিক, আসলে পুরো এখানে টপিকটা বলুন। women equality and involved in non-combined military assignment. এটাও টপিক, এটা মূল টপিক। হ্যাঁ, এটা জাস্ট মানে ডিসকাশন টাইপের, মানে মেয়েরা এই কম আর্ম ফোর্সে যাওয়া সত্ত্বেও তারা ওরকম গুরুত্ব পাচ্ছে না, এটাই মেন আইডিয়া মনে হচ্ছে। কিন্তু কোনো প্রশ্ন রাখতেছে না, মানে কোনো সে রাখতেছে না, মানে শুধু এটাই ইনফরমেশনটা এটাই দিচ্ছে আমাদেরকে, এই টাইপের। আচ্ছা, এই প্যাসেজের কোন জায়গায় কি অথর কোন অপিনিয়ন দিছে? কি মনে হয়? না ভাই, নিচ নিচ থেকে 3 নম্বর লাইনটা ভাইয়া, ওই যে the growing emphasis on deterrence is bound to offer increasing scope for women to become involved in novel type of এইটা। ভাইয়া therefore লাইনটা কি হবে? therefore এখানে এই যেটা আছে না therefore, এটারে ধরা যাইতে পারে। কেন ধরা যেতে পারে? আমি আপনাকে বলছিলাম না বাট টাট হ্যান ত্যান এগুলো দেখবেন, বাট প্রবাবলি not the dramatic gain for women that might have been expected, এটা হইতেছে আপনার মেইন আইডিয়া। কেমনে? ওই যে বলছিলাম না বাট হাউএভার যেগুলো থাকবে এটা ফোকাস করবেন। এই যে প্রবাবলি না, এইটা কে বলে বলেন তো? এইগুলা কে বলে? মনে করেন আমি যদি একটা রাইটার হই তখন আমি বলবো না যে মনে হয় এরকম কিছু হবে না। এটা কিন্তু অথরের কথা, প্রবাবলিটা কিন্তু অথরের কথা। এই যে প্রবাবলিটা না, এটা কিন্তু অথরের ওপিনিয়ন। এরকম কি কেউ বলে? অথর কিন্তু এখানে বলতেছে যে সম্ভবত তেমন একটা চেঞ্জ আনবে না, এটা অথরের ওপিনিয়ন। বুঝতে পারছেন? মেবি এই তো সেন্টেন্সটা ভাইয়া তাহলে তো ভাইয়া therefore যেটা বলছেন, একজন আপু যে বললো therefore এর, এটাও তো অথরের ওপিনিয়ন। হ্যাঁ, এই দুটাই একই সেন্স, সেন্স একই। ওকে ওকে, ঠিক আছে, এই জন্য বললাম যে এটাই হচ্ছে আপনারই মেইন আইডিয়া। আচ্ছা, এগুলো নিয়ে বেশি কাছাকাছি এখন না করি, কারণ মেইন আইডিয়া আমিও নিজে অতটা বের করাতে যে অনেক বেশি এক্সপার্ট তা না। হ্যাঁ, আমিও এগুলো অনেক ঝামেলা আছি আমার মেইন আইডিয়া নিয়ে। তাহলে 4টা কোশ্চেন আছে, 4টা কোশ্চেন আমরা সলভ করে ফেলবো দ্রুত, আর বেশি সময় নিব না, অনেক বাজে আছে অলরেডি। আচ্ছা, তো প্রাইমারি পারপোজ জানতে চাইছে।
The primary purpose of the passage. চলে আসে primary purpose এর question. আচ্ছা আমরা কিভাবে সলভ করবো সেটা দেখি। এখানে বসে থাকলে সবাই আজীবন তাকায় থাকবেন। প্রথম কাজ হইলো কোশ্চেন বুঝলাম, প্রাইমারি পারপাস, তার মানে এটা প্যারাফ্রেজ করলে কি হয়, এই প্যাসেজের মেইন আইডিয়া কি, সহজ কথা, কোশ্চেন প্যারাফ্রেজ করা শেষ। আপনারা হয়তো একটা সিলি মনে করতে পারেন যে এখানে আবার কোশ্চেন প্যারাফ্রেজ করতে কেন, কিছু কিছু ক্ষেত্রে কোশ্চেন প্যারাফ্রেজ করা লাগবে, এটা ক্ষেত্রে তো লাগছে না। এবার যাবো উল্টা দিক থেকে, এদিক থেকে এদিকে যাব। এরপরে কি করব, স্পেসিফিক ওয়ার্ড ধরার চেষ্টা করব, তাই না? স্পেসিফিক ওয়ার্ড যদি আমি ধরি, ভার্ব দিয়ে শুরু করি, অ্যানালাইজ, এখানে কিছু অ্যানালাইসিস হয়েছে, এখানে কিছু অ্যানালাইসিস করা হয়েছে, এখানে কিছু প্রেজেন্ট করা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে। এই ভার্ব দেখে আমার তেমন কোনো একটা লাভ হইল না। আবার একটু দেখি ফাংশনাল ইকুইভ্যালেন্স। আচ্ছা ফাংশনাল ইকুইভ্যালেন্স, এবার আমি দেখেন স্পেসিফিক কিছু ই ধরবো। আচ্ছা কে কি মনে হয় অ্যানসার দিচ্ছে মনে হয়, কেউ অ্যানসারের পার্থক্য ই বলতেছে। আচ্ছা অ্যানসার, আচ্ছা অ্যানসারটা পরে দেখি, আগে দেখি যে আসলে কি ঘটতেছে কাহিনী, তাই না? কাহিনী আগে দেখি। আগে আমরা একটা ওয়ার্ড ধরার চেষ্টা করব যে ওয়ার্ড গুলো দিয়ে আমরা প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে কোন অপশনকে বাদ দিতে পারি কিনা। এখানে বলছে অ্যানালাইজ দ্য ইউজ অফ ফাংশনাল ইকুইভ্যালেন্স অ্যাজ এ সাবস্টিটিউট ফর অকুপেশনাল ইকুইলিটি। এরকম কিছু কি আপনারা পাইছেন? না না, এরকম সাবস্টিটিউট মিনিট কিছু পাইছেন? না না, এরকম কিছু অ্যাটলিস্ট আমি দেখি নাই। হ্যাঁ, যে ফাংশনাল ইকুইলিটি একটা সাবস্টিটিউট হতে পারে অকুপেশনাল ইকুইলিটি জায়গায়, না না এরকম কিছু বলা নাই। অ্যানালাইজ রিফর্ম, হ্যাঁ রিফর্ম কিন্তু প্যাসেজে বলছে, ওই যে নিউ চেঞ্জ, এটা কিন্তু রিফর্ম, তাই না? ইন দ্য ইউনাইটেড স্টেটস ভলান্টিয়ার আর্ম ফোর্স necessitated by the increasing number of women in the military. এইটা কি ঠিক আছে এই ওয়ার্ডটা? বাড়তেছে, বাড়ছে বা বাড়বে বলছে, কিন্তু নেসেসিটি প্রয়োজন আছে এই কথা বলা হয়নি কোথাও, বা মানে প্রয়োজনীয়তা। এটা যে মানে ওমেনদের সংখ্যা বাড়ছে এই জন্য তাদেরকে আর্মিতে নেওয়া লাগতেছে, এরকম কিছু হয়েছে নাকি? ডিরেক্টলি তো এরকম বলে নেবে না না, এরকম কিছু হয়নি। মেয়েদের সংখ্যা বাড়তেছে এটা বলছে। এই যে নেসেসিয়েটেড দেখছেন, একটা ওয়ার্ড ধরে কিন্তু বাদ দিলাম। এই বাই মানে কি, বাই মানে কিন্তু এটা রিমডিফাই করবে। আচ্ছা নেসেসিয়েটেড কি মিনিং কি জানো? প্রয়োজনীয় মনে হচ্ছে, যে মানে প্রয়োজনীয়তা, অ্যাডজেক্টিভ। প্রয়োজনীয়তা। ওকে, হ্যাঁ প্রয়োজনীয়তাটা কি, যে মানে বলতেছে যে ওমেনদের মিলিটারিতে সংখ্যা বাড়াটা হচ্ছে আর্ম ফোর্সের প্রয়োজনীয়তা, বাট এটা তো না। এরকম কিছু অ্যাটলিস্ট আমি পাইনি। ঠিক আছে, আপনাদেরও পাওয়ার কথা না। প্রেজেন্ট দ্য নিউ, হ্যাঁ নিউ আছে, ইউনাইটেড স্টেটস অল ভলান্টিয়ার আর্ম ফোর্স। আচ্ছা আমরা বারবার এই যে এই ওয়ার্ডটি না পড়লে পারি না, এই যে ইউনাইটেড স্টেটস আর্ম ফোর্স এজ এখানে যায় আছে, বাদ দিয়ে তো এটা না পড়ে আছে। প্রেজেন্ট দ্য নিউ এই অ্যাজ এ মডেল কেস অফ ইকুয়াল, ওরে বাবা এই যে বলে এক্সট্রিম, বলছিলাম না যে অলওয়েজ কিছু এক্সট্রিম জিনিস থাকবে, এগুলো চোখ দেখা মাত্রই বাদ দিবেন। এই যে মডেল, আমরা বলতেছে এটা একটা রোল মডেল যে মেয়েদেরকে আর্মিতে নিয়ে আসছে, এরকম কিছু বলা আছে নাকি? বলা নাই, এটাও বাদ। বুঝতে পারছেন কিভাবে করতেছি, একটা পুরো সেন্টেন্স না পড়ে একটা ওয়ার্ড ধরে বাদ দিচ্ছি। প্রেজেন্ট রিজন প্রগনোসিস, এত মিনিং জানি না, অফ দ্য স্ট্যাটাস অফ ওমেন ইন দ্য নিউ অ্যাটো। হ্যাঁ, ওমেনদের কোনো প্রোগ্রেস স্ট্যাটাস বাড়ে নাই। রাখি এই যে মানে এটা মানে একটা ব্রডার সেন্সের একটা ই মনে হইতেছে, যে প্রেজেন্টে রিজন প্রগনোসিস মানে একটা লজিক্যাল কিছু বলা হয়েছে, যে মেয়েদের স্ট্যাটাস ইউনাইটেড স্টেটস ভলান্টিয়ার হিসেবে। ওই যে ভাই স্ট্যাটাস তো আছেই, হ্যাঁ ওই যে তারা আর্মিতে জব করছে, ওই স্ট্যাটাসটা তো বাড়ছে, মানে আর্মিতে আছে। ওইটাও না মানে অ্যাটলিস্ট ওইটাও না, তাদের একটা এক্সিস্টেন্স, আর্মিতে তাদের একটা এক্সিস্টেন্স এরকম বোঝাচ্ছে যে হ্যাঁ এটা প্যাসেজে মোটামুটি বলা আছে, থাকুক। প্রেজেন্ট অ্যান ওভারভিউ অফ দ্য ডিফারেন্ট টাইপ অফ অ্যাসাইনমেন্ট, এই যে দেখেন এটা হচ্ছে ট্রাপ অ্যান্সার। আপনি যদি এ দিয়ে পড়াশোনা করতেন না, আপনি এ দাগায় দিয়ে মনে করেন
মনের সুখে নেক্সট কোশ্চেনে চলে আসেন। প্রেজেন্ট অ্যান ওভারভিউ অফ দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাসাইনমেন্ট অ্যাভেলেবল। কোন জায়গায় কি বলছে যে ডিফারেন্ট, এই যে জিনিসটা দেখবেন ডিফারেন্ট টাইপস, যে এই ধরনের কাজ আছে। বলছে তো ভ্যারাইটি অফ অ্যাসাইনমেন্ট, ভ্যারাইটি অফ অ্যাসাইনমেন্ট একটা লাইন ছিল। কিন্তু মেয়েদের আমি জন্য জানি না কি কি ওইটার আছে সাথে এরকম কিছু লিস্ট করে দিছে যে যুদ্ধে যেতে পারবে, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, এটা এরকম কোনো লিস্ট দিয়েছে? না, ওভারভিউ দেয় নাই, ওভারভিউ দেয় নাই, না, এরকম কিছু শুধু বলে বলে দিছে। বলছে যে হ্যাঁ তারা হয়তোবা যুদ্ধে যাইতে পারবে না, অন্যান্য যুদ্ধের অন্যান্য অ্যাক্টিভিটিসে তারা যাইতে পারবে। আর ওভারভিউটা দিলেও কাইন্ড অফ ওভারভিউটা মেলদের জন্য দেওয়া হয়েছে, মেয়েদের জন্য এরকম আলাদাভাবে অ্যাভেলেবিলিটিটা দেওয়া হয় না। ঠিক আছে, এটার অ্যান্সার হবে বি। এবার বি কেন আমি দাগাইলাম, এইগুলো কেন এনিমেট করলাম সেটা তো বুঝলাম। এবার বি কেন দাগাইলাম, প্রেজেন্ট, হ্যাঁ এখানে প্রেজেন্ট করা হয়েছে, এটা রিজনিং, হ্যাঁ এটা রিজনিং অ্যাট লিস্ট উপস্থাপন করা হয়েছে। আচ্ছা এটা মানে কি, প্রোগনোসিস মানে কি জানেন তো? প্রোগ্রেশন থেকে প্রগনোসিস আসছে, মানে একটা পূর্বাভাস বা ভবিষ্যৎবাণী। খতিয়ে আর দেখা, এই যে ডায়াগনোসিস প্রগনোসিস এই টাইপের। খতিয়ে দেখা। আচ্ছা 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 আচ্ছা, ডায়াগনোসিস না? ও আচ্ছা, এটা রিজনাল ডায়াগনোসিস করা হয়েছে তাই তো? কি মেয়েদের স্ট্যাটাস কোন জায়গায়, আনফোর্সে। হ্যাঁ তাহলে তো ঠিক আছে, ঠিক আছে না? কি ভাইয়া? হ্যাঁ এরকম চিন্তা করলে তো ঠিক আছে। আমরা তারা এই সেন্টেন্সটা ইটসেলফই কিন্তু মনে করেন যে একটা, মানে কি বলে যে অনেকটা যে ডানিয়েও গেলাম না বায়েও গেলাম না, মানে সুশীল সুশীল একটা হ্যাঁ কথা এক্স্যাক্টলি এই টাইপের। না, মানে একটা হ্যাঁ। সুশীল কথাবার্তা, কোনো দিকে টানা নাই। কোনো পক্ষ নিলাম না, সহজ হ্যাঁ। কথা। ঠিক আছে, এটা পারলাম। অবশ্য আমি এটা আগে অ্যান্সার দেখছি বা আগে পড়ছি, এজন্য পারতেছি। আমি আবারও বলে দিই, তারপরে আমি কিন্তু লজিক দেখাই দিচ্ছি, মানে একদম খালি খালি আপনাদেরকে বলতেছি না এটা অ্যান্সার। সামনে আগাই। আচ্ছা এইটা আপনারা ট্রাই করবেন নাকি মানে আমি বলা শুরু করবো, কোনটা বলেন? না ট্রাই করেন, 2 মিনিট সময় নেন। আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ দেখেন, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এই কথাটা দিয়ে যে কোশ্চেন শুরু হবে সেইটা অবশ্যই প্যাসেজের ভিতরে সেইটার সিনোনিমাস ওয়ার্ড আছে। মানে এই যে কোশ্চেনের অপশন থাকবে এটার সিনোনিমাস ওয়ার্ড প্যাসেজে মাস্ট আছে, যেটাতে এরকম ভাবে বলবে যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। বুঝতে পারছেন? গেল একটা জিনিস দেখলাম। এরপরে আমাদের একটা জিনিস ছিল না যে আমরা কোশ্চেনটারে রিফ্রেশ করব বা কোশ্চেনটারে প্যারাফ্রেজ করব, এটার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা করা লাগবে, তাই না? আচ্ছা আপনারা র্যান্ডমলি অ্যান্সার দিচ্ছেন, আমি অ্যান্সারগুলো দেখবো না, কারণ অ্যান্সার আসলে দেখে তেমন একটা লাভ নাই, কথাবার্তা না কইলে লাভ নাই। আপনার অ্যান্সার হোক আর না হোক ওটাও দেখবো না, ঠিক আছে? আচ্ছা এইখানে কি বলতেছে যে, আচ্ছা এইখানে কি কোশ্চেন না মানে প্যারাফ্রেজ করা লাগবে কিনা বলেন তো? প্যারাফ্রেজ কিন্তু করা লাগবে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ডিসপাইট দ্য, কি বলতেছে, ডিসপাইট দ্য, মানে ইউনাইটেড স্টেট যে অকুপেশনাল ইকুয়ালিটির জন্য ওরা কমিটমেন্ট করেছে, ওইটা থাকার পরেও হচ্ছে মহিলাদেরকে বঞ্চিত করা হচ্ছে কিছু ফ্যাক্টর, তাই না? ওইটা এই প্রিকুলেট মানে মনে হয় এই বঞ্চিত টাইপের। বঞ্চিত করা। আচ্ছা এই প্রিকুলেটের কোন সিনোনিম আমরা প্যাসেজে পাই কিনা একটু দেখার চেষ্টা করি। এই ডিটারেন্স এটা কি প্রিকুলেটের সিনোনিম নাকি? একটু কেউ একজন একটু গুগলে সার্চ দিয়ে দেখেন তো।
প্রতিবন্ধকতা তো জি 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 ওইটাই ইনক্লুডের বিপরীত হচ্ছে প্রিক্লুড। হ্যাঁ ডিটারেন্স ওইটাই মেন করে যে ডিসকারেজ ওইটাই। করে যে সে মানে কোনো কাজে যাতে তাকে না যেতে দেওয়া হয়, ওইটাই। তাহলে আনসারটা হবে এখানে যে লাইনে যা আছে তাই। হ্যাঁ, increasing scope for women to become involved in novel types of non-combat military assignments, মানে শুধুমাত্র ওই মিলিটারি অ্যাসাইন মানে যুদ্ধ ছাড়া অন্য যে জিনিস আছে এই জিনিসগুলোতে তাদেরকে সম্ভবত ইউটিলাইজ করা হবে, এটা বলা হয়েছে এই লাইনে। এবার চলেন ওইখানে দেখি। এখানে বলতেছে যে বাধা প্রিকুলোড, তাই না? কোনগুলা বাধা? এখানে বলতেছে being assigned all of the military tasks that are assigned to men. অ্যান্সার দিয়ে এটাই, ঠিক আছে? কারণ কি দেখেন, তাদেরকে এটাই মনে হয়েছে। এটা মনে হয়েছে না আপু, এটা হইতে বাধ্য, কারণ এটাই পুরুষদের সব ধরনের কাজ তাদেরকে দিবে না। ওইটাই বারবারই বলতেছে। হুম। হ্যাঁ, তারপর অন্য অপশনগুলো আমরা দেখবো, যেটা বললাম প্রসেস অফ এলিমিনেশন। হ্যাঁ, অন্য অপশনে যেটা বলছে benefiting from opportunities arising from new non-combat function। আচ্ছা, এই যে non-combat বাকি সব জায়গায় তো দেওয়া হচ্ছে, এই নন কমব্যাটের সব non-combat জায়গায় তো function দেওয়া কি নতুন? মানে আগে এরকম যে আগে কোনো নন কমব্যাট ফাংশন ছিল না, আগে আর্মিরা শুধু কমব্যাটই যেত, খালি যুদ্ধই করে বেড়াইতো, এরকম কিছু না। না না, এই যে নিউটা আইনা মনে করেন জিনিসটারে মানে আওলা জ্বালা বানায় দিয়েছে। নিউ যদি না আনতো ভাইয়া, নন কমবেন্ট ফাংশনের বেনিফিট বলছে, বেনিফিট থেকে তো তাদেরকে বঞ্চিত করা হয় নাই। নন কমবেন্ট না, তাদেরকে ফাংশনের বেনিফিট ক্ষেত্রে দেওয়া হয়েছে, তাদেরকে হ্যাঁ বেনিফিট দেওয়া ওইটাই। হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ওটাও ঠিক আছে, তো তাদেরকে বেনিফিট দেওয়া হচ্ছে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে না। আবার এই যে নতুন যেটা, যে নিউ নন কমব্যাট ফাংশনটা নতুন না, এটা আগেও ছিল, ঠিক আছে? আবার আপু যেটা বললো যে বেনিফিটিং, তাদেরকে তো ওইটা থেকে বঞ্চিত করা হইতেছে না, তাদেরকে আরো বেনিফিট দেওয়া হইতেছে, তাদেরকে একমাত্র কমব্যাটেই তাদেরকে দেওয়া হচ্ছে না, বাকি সবগুলি জায়গায় তো দেওয়া হচ্ছে তার সমানভাবে। মানে হচ্ছে নন কমব্যাট ফাংশন তাদেরকে ইউটিলাইজ করা হচ্ছে, তার মানে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে না, তাদেরকে প্রিক্লুড করা হচ্ছে না, তাদেরকে আরো এনকারেজ করা হচ্ছে বা এরকম কিছু। সি বলতেছে ড্রয়িং অ্যাসাইনমেন্ট ফ্রম এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাসাইনমেন্টস দেন বিফোর। কোন জায়গায় কি এরকম কোন কম্পারিজন করছে যে আগে এই ধরনের অ্যাসাইনমেন্টে তাদেরকে ইউজ করা হইতো, এখন করা হবে না, এরকম কোনো কিছু পাইছেন প্যাসেজের ভিতরে? কোনো কম্পারিজন পাইছেন অ্যাটলিস্ট? না না না, এরকম কিছু অ্যাটলিস্ট আমি পাই নাই, কোনো কম্পারিজন প্যাসেজ দেখায় নাই যে আগে একটা সময় মেয়েদের, কারণ এই কনসেপ্টটাই তো নতুন, মানে মেয়েদেরকে যে নেওয়া হইতেছে এটাই তো একটা নতুন চেঞ্জ, তাই না? সেখানে আবার এই ওয়াইড রেঞ্জ অফ অ্যাসাইনমেন্টের এইটা আবার আরো ওয়াইডার, এগুলো তো দেন বিফোর কই থেকে আসে? আগে তো ছিলই না মেয়েরা, মানে সরি যুদ্ধে ছিল না, অন্য কোনো ইস্যু নেই। বিতে বলতেছে হ্যাভিং অ্যাক্সেস টু পজিশন অফ রেসপন্সিবিলিটি এট মোস্ট লেভেলস। এই যে এই বলছিলাম, কথা বলাই নাই, এই না বলা নাই, মোস্ট লেভেল নাই, মোস্ট লেভেল কথা বলাই নাই। থাকবে না, এটা হচ্ছে খুবই স্ট্রং জিনিস। এগুলা চোখ কান বুঝে মনে করেন যে জায়গায় মানে বাদ দিয়ে দিবেন। কোন জায়গায় স্যালারি কথা কিছু বলছে? এগুলো না করতে পারে, পেমেন্টের কথা কিছু বলা হয়নি। তাহলে অ্যান্সার হচ্ছে ই। ঠিক আছে, আমি বারবার এক কথা বলতেছি, এটা আমি সলভ করছি, তার মানে এই না যে আমি আপনাদেরকে একদম অ্যান্সার করে চলে যাচ্ছি। তবে একটা জিনিস ভালো যে হ্যাঁ, আমি সলভ করাতে আমি আইডিয়া গুলো আবার রিপিট হচ্ছে। এটা হচ্ছে পরের কোশ্চেন। এবার যদি কারো অ্যান্সার পাই তার বলা লাগবে যে সে কেন এটা অ্যান্সার দিচ্ছে।
কি হলো বলা লাগবে এটা কি কেউ অ্যান্সার করে না? তাই নাকি? শাকিল ভাই বলেন, সিধা গেছেন কেন? ভাইয়া ওই যে তাদের মানে আগের চেয়ে বর্তমানে তাদের যে ঠিক আছে, ঠিক আছে ভাই। পার্টিসিপেশন। হ্যাঁ শাকিল ভাই, আমি জি। আপনার যে কোশ্চেনগুলো করবো আপনি সেই কোশ্চেনগুলো অ্যান্সার করবেন, ঠিক আছে? জি বলেন। জি। এক নম্বর কথা হচ্ছে দ্য প্যাসেজ ইমপ্লাইজ দ্যাট, তার মানে কি এটা কি প্যাসেজে পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে। আচ্ছা, তার মানে প্যাসেজে এখানে যে অপশন আছে সেই অপশনগুলোর সিনোনিম থাকবে, জি। তাই তো? জি। এবার হইতেছে এই কোশ্চেনটারে কি আমার রিফ্রেশ করা লাগবে কিনা? একটু আগে তুমি বলে দিলেন এই ধরনের কোশ্চেন ইমপ্লাইজ দ্যাট থাকলে এটা প্যারাফ্রেজ করতে হবে। না 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 না, ওইটা না। কোশ্চেন সবগুলোরই প্যারাফ্রেজ করতে হবে, কারণ কোশ্চেনটা তো আগে আমার বুঝতে হবে যে কোশ্চেন কি বলতে চাচ্ছে। এই জন্য কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করতে হবে। ইমপ্লাইজ দ্যাট মানে প্যাসেজে এটা একটা সিনোনিম থাকবে এই অপশনগুলো যা আছে তার। জি ভাই। তো আমার কোশ্চেনটা তো আগে বুঝতে হবে। কোশ্চেনটা বলতেছে সেটা আগে সিম্পলিফাই করে নিতে হবে। কোশ্চেনটা বলতেছে the passage implies that which of the following is a factor, a key factor conducive to a more equitable representation of women in the United States Armed Force than has existing in the past. মানে ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা কি যে ইউনাইটেড স্টেটস এর আর্মিতে যে বর্তমানে আরো বেশি যাচ্ছে আগের চেয়ে। মানে আগের তাদেরকে চেয়ে বেশি ইকুয়াল পার্টি। ইকুইটেবল মানে ইকুইটেবল রিপ্রেজেন্টেশন দেওয়া হইতেছে, মানে কেন কেন মানে এই ফ্যাক্টরটা কি? এই ফ্যাক্টরটা কি, তাই না? এরকম তো একটা কিছু। জি ভাইয়া, এই আচ্ছা কারণে সি দিয়েছি। আচ্ছা, সিটা কি? আমার কাছে হচ্ছে এ আর সি এর মধ্যে কনফিউজড মনে হচ্ছে। আচ্ছা তাহলে সি, ভাইয়া যেহেতু সি বলছে আপনিও যেহেতু বলছেন এ আর সি, আগে সিটা দেখি, তাই না? হুম। সিটা কি বলতেছে? দ্য লেভেল অফ অ্যাওয়ারনেস অন দ্য পার্ট অফ দ্য লার্জার সোসাইটি অফ মিলিটারি ইস্যু। এই যে এইগুলো কই পাইছেন? আর তাদের অ্যাওয়ারনেস বেড়ে গেছে হঠাৎ করে, আগে অ্যাওয়ারনেস ছিল না? এটা কোনো কথা? মিলিটারির অ্যাওয়ারনেস ছিল না? এটা সিধা গেছেন কেন বলেন? ভাইয়া কিছু একটা কথা মনে হয় ইয়াটাতে ছিল যে বর্তমানে আরো অ্যাক্টিভ পার্টিসিপেশন বা মানে বর্তমানে সংখ্যাটা বেশি বা এই জাতীয় কিছু এরকম কিছু ছিল। আচ্ছা আগে আমরা অপশনগুলো দেখি, তারপরে আমরা প্যাসেজে যাই যে প্যাসেজে কোনো ডিরেক্ট সিনোনিম আছে কিনা। রেস্ট্রিকটিভ পাস্ট পলিসিস গভর্নিং দ্য, আচ্ছা কিছু বাদ দেওয়া যায় কিনা আগে দেখি। রেস্ট্রিকটিভ পাস্ট পলিসিস গভর্নিং দ্য মিলিটারি অ্যাসাইনমেন্ট ওপেন টু অল, এই যে কোনো এই পলিসি ধরনের কথাই বলা বাদ নাই। বাদ 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 বাদ। তাও লেখা নাই এটা। এ ডিক্লাইন ইন দ্য প্রপোর্শন অফ ডিটারেন্স, এই দেখছেন এই যে না না নাই 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 নাই, এটা উল্টা, এটা উল্টা কথা বলা আছে। ওটা বাদ দেন। বাদ। আমি যেটা ধরতে চাচ্ছি সেটা হলো, যেহেতু বললাম যে প্যাসেজে সিনোনিম আছে, এখানে একটা এমন একটা ওয়ার্ড ইউজ করছে যে প্যাসেজে এটা আছেই। হুম। এটা কিন্তু একটা ট্র্যাপ কোশ্চেন, মানে ট্র্যাপ অপশন। এখানে কি ডিক্লাইনের জন্য কেটে দিচ্ছি? হুম। না মানে আমি বলছি প্যাসেজে ডিটারেন্স বলে একটা মানে সেম ওয়ার্ডটা এখানে দিছে তো আমাদের জন্য তো ট্র্যাপড হতে পারে ওটা। এখানে একটা ট্র্যাপ সেট করে রাখছে যে যেহেতু আমি বললাম যে দ্য প্যাসেজ ইমপ্লাইজ, তার মানে প্যাসেজে এরকম একটা অপশনগুলোর সিমিলার ওয়ার্ড থাকবে। আবার এখানে ডিটারেন্স আছে, প্যাসেজেও ডিটারেন্স আছে। তার মানে তো অনেকে ওই ডিটারেন্স যা আছে ওটা মনে করেন চোখ কান বুঝে এটাই আনসার, আর কিছু দেখবো না, এরকম হতে পারে। কিন্তু দেখেন এখানে আবার উল্টাপাল্টা কিছু বলতে পারে। এ ডিক্লাইন ইন দ্য প্রপোর্শন অফ ডিটারেন্স ওরিয়েন্টেড নন কমব্যাট অ্যাসাইনমেন্ট, এগুলা কি? নন কমব্যাট অ্যাসাইনমেন্ট কমে গেছে, এরকম কিছু নাই। ডিক্লাইন এগুলো কই পেয়েছেন? ডিক্লাইন তো নাই। ভাইয়া প্যাসেজের সিমিলার ওয়ার্ড কি কখনোই থাকতে পারে না? মানে থাকলে কি ওটা অ্যান্সার হবেই না এরকম ধরে নিব? না না না, ওটাই বলি না, আমি বলতেছি না ভাই, আপনার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু যদি এরকম থাকে যে মানে অ্যান্সারটা সত্যি ঠিকই আছে কিন্তু প্যাসেজের সিমিলার ওয়ার্ডই আছে। প্রথমে হচ্ছে অবিশ্বাস করবেন, প্রথমেই বিশ্বাস করে ফেলবেন না, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার এই মানে সাজেশন। মানে এই যে বিকাশ থেকে ফোন দিলে যে নাহিদ যেরকম ফোন দেয় না, ওরকম বিশ্বাস করে ফেলবেন না। আগে দেখবেন যে কাহিনী কি, ওটিপি চাচ্ছে কেন, পাসওয়ার্ড চাই কেন, ঠিক আছে? তো দেখলেই মানে হয়ে যাবে। আগে দেখবেন যে প্রথমেই ধরবেন যে এটা ট্রাপ, তারপর এটা অ্যানালাইসিস করবেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এ ডিক্লাইন ইন দ্য প্রপোর্শন, ডিক্লাইন কোনো জায়গায় পাওয়া যায় না, এটা বাদ।
এটা বাদ। লেভেল অফ অ্যাওয়ারনেস, তাদের অ্যাওয়ারনেস হঠাৎ করে বেড়ে গেছে, আগে অ্যাওয়ারনেস ছিল না, এরকম কিছু নাই। আমি কিন্তু একটা ওয়ার্ড ধরতেছি, আমি পুরো সেন্টেন্স পড়তেছি না। দ্য পাস্ট সার্ভিস রেকর্ড অফ ওমেন, আচ্ছা এই যে একটা ফালতু একটা জিনিস, আগে তো তারা জয়েনই করতো না আর্মিতে, তাদের আবার রেকর্ড পাইলো কই, তাই না? The all volunteer character of the present armed force, present armed force, present, প্রেজেন্টের সিনোনিম আছে? কই আছে? আমার এই মনে ছিল শাকিল ভাইয়ের জন্য আমি সি তে কনফিউজড। এই যে কিন্তু আপু আপনি তো আমার পরে বলছেন। ওই জন্য তো বললাম, আপনি বলার পরে আমি সি মনে করে না, সি আমি এই মনে করছিলাম। ওকে ওকে, নো প্রবলেম। রিসেন্ট, দ্য রিসেন্ট চেঞ্জ। ঠিক আছে, মানে কথার সাথে কাজ মিলতেছে কিনা বা কাজের সাথে কথা মিলতেছে কিনা, বুঝতে পারছেন? এখন কেউ যদি মনে করেন ওই ডিটারেন্স দেখে জি ভাইয়া। এখানে চলে যান, ঠিক আছে, যাই দেখলেন যে আচ্ছা এখানে তো নন কমব্যাটের কথা কইছে, এখানে নন কমব্যাটও আছে, ডিটারেন্সও আছে, তাহলে তো কোনো কথাই নাই, মানে অ্যানসার তো মনে করেন যে মানে কি কি জানি ছিল, এই যে ডিটারেন্স ডি তো ডিক্লাইন। হইতে বাধ্য, মানে ডি এর কোনো মাপ নাই, বুঝতে পারছেন? তো ভাই আমাকে সংক্ষেপে এটা মানে কোশ্চেনটার ইয়েটা একটু আরেকবার বল। কি ছিল কোশ্চেনটা? এটা কেন, এটা সেটা আসলে বুঝি নাই। মানে এটা কেন হইলো না? এক নাম্বারটা কেন সেটা বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, এক নাম্বারটা কেন সেটা, এক নাম্বারটা বলতেছে মানে এখানে কোশ্চেনটা বলতেছে প্যাসেজ থেকে বোঝা যায় যে একটা ফ্যাক্টর, যেটা যে ফ্যাক্টরটার কারণে এখন ইউএস এর ওই আর্ম ফোর্সে মেয়েরা জয়েন করতেছে, সেই ফ্যাক্টরটা কি? সেটা হলো রিসেন্ট চেঞ্জ, আর্ম ফোর্সের যে রিসেন্ট চেঞ্জ, না, আগের চেয়ে বেশি জয়েন করতেছে, মানে পাস্টের চেয়ে প্রেজেন্টে। হ্যাঁ, এই যে ক্যারেক্টার, এই বর্তমানে যেই তাদের ক্যারেক্টার, মানে আর্ম ফোর্সের ক্যারেক্টারটা বর্তমানে যেটা, সেটা কি রিসেন্ট চেঞ্জ, মানে তারা একটু চেঞ্জ হয়েছে, একটু ইউনিফার্ড, আর একটু মানে একটু চেঞ্জ হয়ে আর কি তারাই করতেছে, ঠিক আছে? এই চেঞ্জের সাথে আপনি মনে করতে পারেন যে অ্যাওয়ারনেস তো একটা চেঞ্জ, কিন্তু অ্যাওয়ারনেস আর চেঞ্জ কি একইটাই? না, চেঞ্জ মানে তারা একটা জিনিসের জাস্ট একটা নতুনত্ব আনছে, কিন্তু অ্যাওয়ারনেস মানে তারা আগে অ্যাওয়ার ছিল না, এখন অ্যাওয়ার হয়েছে। না ভাইয়া, আমি একটা কথা বলি, এখানে প্যাসেজের শুরুতে ছিল যে অল ভলেন্টিয়ার আর্ম ফোর্স, এখানে নন ভলেন্টিয়ারও থাকতে পারে, ভলেন্টিয়ারও থাকতে না পারে, না, তো এটা এইসব বলা যাবে না, অল ভলান্টিয়ার আর্ম ফোর্সের নাম, এটার নাম যদি বাংলাদেশ হয় আপনি এটা বলতে পারবেন এইটা হতে পারে, ওইগুলো না। অল ভলান্টিয়ার আচ্ছা এটা নাম। নাম যে ওকে, অল ভলান্টিয়ার ইউনাইটেড স্টেট আর্ম ফোর্স। আচ্ছা। এখানে অল ভলান্টিয়ার ক্যারেক্টার বলতে কি মানে ওমেন আর ম্যান এর এই দুইটা বলছে আর কি, হ্যাঁ, আমি এটাই। ওইটাই বলতেছি, অল ভলেন্টিয়ার মানে সবাই ভলেন্টিয়ার করতে পারবে। এই যে এটা হলো আপনার যে অল ভলান্টিয়ার আর্ম ফোর্স, এই যে এটা ইউনাইটেড স্টেটস, এই যে এই জিনিসটা, হুম। হ্যাঁ, এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যদি বলি আর কি, মানে এই যে এই জিনিসটা, এই অল ভলান্টিয়ার আর্ম ফোর্স। আচ্ছা আপনারা ওটা যেহেতু বলতেছেন, ওটা ধরেন, ধরে নিলাম মানে এটার ক্যারেক্টারের জন্য, মানে এই ক্যারেক্টারটার জন্যই ওমেনদের পার্টিসিপেশন বাড়তেছে আগের চেয়ে, আমি এটাই বলতেছিলাম যে এই হ্যাঁ, ক্যারেক্টারটার জন্যই তো বললো যে ক্যারেক্টারটার জন্য অল ভলেন্টিয়ার ক্যারেক্টার। প্রেজেন্ট, আসলে এখানে অল ক্যারেক্টার থেকে স্ট্রং জিনিস হচ্ছে প্রেজেন্ট, তাদের যে প্রেজেন্ট যে সিনারিওটা, এই সিনারিওর জন্য আসলে এই জিনিসটা দায়ী, কারণ আগে এরকম সিনারিও ছিল না, রিসেন্টলি চেঞ্জ হয়েছে, এই প্রেজেন্ট সিনারিওটা আসলে এটার জন্য দায়ী। তারপর ওনার কাছে ডাউট মনে হচ্ছে, সমস্যা নাই, এগুলো ডাউট আলাদা বেশি, কিন্তু অ্যাটলিস্ট আমি আপনাদেরকে এইটুকু কি বুঝাইতে পারছি কিনা যে এই বি সি ডি এগুলো হবে না, এটুকু তো বুঝাইতে পারছি, তাহলে তো এটা ছাড়ার কোনো ই নাই, এটা তো ই না যে ফাঁকা রেখে গেলে আপনি একটা মার্কস পাবেন, দেখা দিতে হবে। এইগুলো তো বুঝছেন যে এগুলো কেন হয় নাই, জি ভাইয়া। পলিসি, এই যে ডিক্লাইন, অ্যাওয়ারনেস, হ্যাঁ, তারপরে যে সার্ভিস রেকর্ড, এই সার্ভিস রেকর্ড গুলো কিছু কোনো জায়গায় নাই, ছিল না, সো এটা হইতে বাধ্য। তাহলে প্রসেস অফ এলিমিনেশনে মনে করো আমি এটা আশা করলাম, জাস্টিফাই করার করতে একটু ঝামেলা হইতেছে আমার হয়তো। আচ্ছা এটা দিয়ে, এটা হচ্ছে আপনারা যে স্ক্যানিং টেকনিক বলছিলাম না, যে 11 থেকে 12 নম্বর লাইনে কি বলছে, হ্যাঁ, এইটার অ্যান্সার আমি পারি নাই।
কি মনে হয়, কার কাছে কি মনে হয় বলেন? ভাইয়া ডি, ক্যান্ডি। a catalyst for a further extension of the former. আচ্ছা, বুঝে এই কথাটা- সোসাইটিও এটা ভালোভাবে নেয় না, তাদেরকে আগে কমবেটে পার্টিসিপেট করতে দেওয়া হয় নাই, কারণ হচ্ছে সোসাইটিও এটা ভালো ভালো চোখে দেখে না, এই কারণে তাদেরকে এটা দেওয়া হয় লার্জার পোর্শন অফ দ্য সোসাইটি। তাই আচ্ছা, হচ্ছে অনুঘটক মনে হয়েছে। যেগুলো জিজ্ঞাসা করি সেটা সেটা বলেন, ঠিক আছে? জি ভাই। কোশ্চেনটা কি প্যারাফ্রেজ করার দরকার আছে? না, একটু দরকার আছে, মানে জাস্ট অ্যাট লিস্ট এই 2 লাইনে কি বোঝাতে চাচ্ছে যে পোর্শন অফ দ্য লার্জার সোসাইটি রিলেটেড টু ইচ আদার ইন সাচ অথর পুটস ফরওয়ার্ড দ্য লেটার এস, মানে অথর আসলে এই লাইনের পরে এই লাইন দ্বারা কি বোঝাতে চাইছে, তাই তো? কথা তো তাই। জি। তাহলে 5 এর পরে 11 12 দেখি কি বলতে চাচ্ছে আসলে অথর, মানে কি কি বলতে চাচ্ছে। 5 নম্বর লাইন হলো, 5 নম্বর লাইনে কি কি দোষ ছিল, কি বলছিল? 5 নাম্বার লাইনে বলছে যে যতটুকু এক্সপেক্ট করেছে ওই অনুযায়ী ড্রামাটিক কোনো গেইন পায় নাই ওমেনদের। ওখানে ব্র্যাকেট দিয়ে কি জানি মেনশন করা ছিল, dramatic gains for women are a significant portion of the larger society. সিগনিফিক্যান্ট পোর্শন অফ দ্য লার্জার সোসাইটি হচ্ছে আনকমফোর্টেবল ফিল করতো। আনকমফোর্টেবল ফিল করে। তাহলে ড্রামাটিক সেটা জন্য কই হলো, আর আচ্ছা প্রথম লাইনে। এটারে বলা হচ্ছে স্ক্যানিং টেকনিক, মানে আপনি যে ড্রামাটিক গেইন আর কি এটা, আর হচ্ছে আনকমফোর্টেবল কই 12 নাম্বার লাইন, 12 11 নম্বর লাইন। এই যে লার্জার সোসাইটি রিমেন আনকমফোর্টেবল। এখনকার যে পরীক্ষা এখানে ই হয়ে যাবে, বোল্ড হয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখানে বলা হয়েছে নট দ্য ড্রামাটিক গেইন, মানে যে তারা জয়েন্ট আউট করতেছে এগুলোই না, আবার কি হচ্ছে সোসাইটিও এটা ভালো চোখে দেখে না, তাই তো? মানে সে এখানে যে একটা যুক্তি উপস্থাপন করছে তার একটা রিজন কাইন্ড অফ দিচ্ছে, তাই না? কাইন্ড অফ, অথবা তার একটা ফার্দার এক্সপ্লানেশন দিছে, তাই না? অথবা তার একটা ফার্দার সাপোর্ট দিছে, অথবা এইটার এই আইডিয়াটারই আর একটু ব্রডার সেন্সে সে আর কি রিপ্রেজেন্ট করছে মেবি, বা ওইটারে সাপোর্ট দিছে আর কি, যে এটা আসলে কেন হতেছে না। আচ্ছা, অপশনে চলে যাই। দা ডি মনে হয়। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছেন নাকি? আচ্ছা, a reason for some of the former being lost again, former being a reason, এটা কারণ, for some of the former being lost again, আবার না, এরকম কিছু না কেন? কারণ এখানে বলতেছে যে মেয়েদের কোনো ভাগ্যের কোনো চেঞ্জ হবে না, সোসাইটি এটা ভালোভাবে দেখে না, তার মানে একটা কারণ, রিজন ফর সাম অফ দ্য ফর্মার, মানে ফর্মার মানে আগেরটা, বিং লস্ট এগেইন, আবার হারায় গেছে না, এ ক্যাটালিস্ট, আবার কি ক্যাটালিস্ট মানে তো অন্য জিনিস, ফর এ ফার্দার আগেরটা, এক্সটেনশন অফ দ্য ফর্মার, ক্যাটালিস্ট মানে তো আরো হয়ে যাওয়া। একটার কারণে আরেকটা ঘটে না ভাইয়া, অনুঘটক না, এইটা ঘটছে তাই এরকম ওইটাও ঘটছে। ফার্দার এক্সটেনশন, তাই? জি, হচ্ছে ভাইয়া। বলছে যে আগে এক্সটেনশন হয়েছে বাট আগে তো এক্সটেনশন হয় নাই। ফর দ্য অফ দ্য ফার্দার ফর্মার পরে ফার্দার এক্সটেনশন, ফার্দার পরবর্তী এক্সটেনশন অফ দ্য ফর্মার, আগেরটার এক্সটেনশন হচ্ছে পরে অনুঘটক হিসেবে কাজ করছে। একটার প্রশ্ন তো চাইছে কোনটা মানে পরবর্তী, যেটা পোর্শন অফ দ্য লার্জার সোসাইটি, ওটাকে আগায় রাখছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তারপর তাহলে এটা রাখি, এটা বুঝতেছি না। A precondition for any prospect of achieving the former, না না, এটা কোনো প্রিকন্ডিশন না ভাই, এটা হবে না, এটা কোনো কন্ডিশন না। The major reason, মেজর, আবার আসছে ভাই, মেজর কথা বাদ ডাইরেক্ট। দাঁড়ান, একদম পাইলেই যে বাদ দিয়ে দেবেন তা না, ঠিক আছে? আপনার কথা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তাও একটু করে দিই। ডাইরেক্ট বোল্ড ফেস করছে। জি, The major reason for absence of the former, এটা আপনি বাদ দিচ্ছেন, রাখেন। A public response to achievement of the former, এই যে দেখছেন, এই হইতেছে সুন্দর একটা ট্রাপ, এই যে পাবলিক রেসপন্স, ও আচ্ছা, তার মানে পাবলিক, আচ্ছা তার মানে মানুষজনটা মানে নিচ্ছে না, তার মানে এটা তো পাবলিক রেসপন্স, তাই না? অ্যাচিভমেন্ট, হ্যাঁ অ্যাচিভমেন্ট, কি অ্যাচিভমেন্ট? আগে বলা হয়েছে হইলো ড্রামাটিক গেইন,
আচ্ছা আচ্ছা, এই গেইনের অ্যাচিভমেন্ট এটা পাবলিক যেটা হতে পারে, এটা অনেকে দেখাইতে চলে আসবে। হ্যাঁ, আমি দেখাইছিলাম ডি, বুঝছেন, কিন্তু অ্যান্সার দেখলাম বি। মানে আপনারটা আমার টাকার উপরেই হয় নাই। অ্যান্সার দেখলাম বি, যে একটা মেজর রিজন ফর অ্যাবসেন্স অফ দ্য ফর্মার। কেন? আমি ওইটা বললাম যে ভাইয়া ডি কেন দাগিয়েছিলেন, মানে আপনার যুক্তি কি ছিল? আমি ভাবছিলাম ওই যে এটা একটা ফার্দার এক্সটেনশন, মানে এক্সপ্লানেশনটা যে মানে সমাজ এটা মানে নিচ্ছে না, এই জন্য চেঞ্জটা আসলে হবে না। তা আমার কাছে মনে হচ্ছিল চেঞ্জটা না হওয়ার একটা ফার্দার এক্সটেনশন হচ্ছে সমাজ মানে নেবে না, এরকম একটা কিছু। কিন্তু আসলে আচ্ছা। ওরা যেভাবে বোঝাতে চাচ্ছে সেটা হলো যে সমাজ যে মানে নিচ্ছে না, এটা হচ্ছে একটা মেজর রিজন। মানে এখানে বুঝাইছে যে ড্রামাটিক গেইন অফ দ্য ওমেন আর লার্জেস্ট সোসাইটি, সিগনিফিকেন্ট পোর্শন অফ দ্য লার্জেস্ট সোসাইটি, যেটা মনে করে লজিক্যালি রিলেটেড টু ইচ আদার, এই দুইটা জিনিস একটার সাথে একটা রিলেটেড ইন এস মাচ, মানে দেয়ারফর কনক্লুশনে আসে অথর এটাকে কি বলতেছে যে দুইটা মিলে পুটস ফরওয়ার্ড টু দ্য লেটার কি হিসেবে উপস্থাপন করছে, হ্যাঁ, এটার দুইটা এর কারণ যুক্তিটা ফর কি? অ্যাবসেন্স অফ দ্য ফর্মার। ফর্মার হচ্ছে এটা, হ্যাঁ, এটা হলো ফর্মার, ঠিক আছে। আর এই কারণ ওমেনদের ড্রামাটিক গেইন হয় নাই কারণ ফরমারদের অ্যাবসেন্স ছিল, হ্যাঁ, এই জন্য ওদের এটাই যতটুকু এটাই এই জন্য এর আনসার দেখাইছে বি, কিন্তু আমি দেখাইছিলাম আচ্ছা B। ভাইয়া, জয় ভাইয়া, হ্যাঁ। মানে ফার্মাসির স্টুডেন্ট হিসেবে ভাইয়া আপনার প্রতি রিকোয়েস্ট, এই ক্যাটালিস্ট জিনিসটা একটু যদি বুঝায় দিতেন, অনুঘটক আসলে ব্যাপারটা কি আমি জিনিস? যতটুকু বুঝি ক্যাটালিস্ট মানে হইতেছে আপনার দুইটা, একটা হইলো আপনার ক্যাটালিস্টটা হইতেছে একটা বিক্রিয়ার অনুঘটক হিসেবে কাজ করতে পারে, একটা জিনিস হইতেছে, আর একটা জিনিস হইতেছে ক্যাটালিস্টটা সম্ভবত এটা বিভাজন করে দেয়, এরকম কিছু একটা হইতে পারে। ভাইয়া ক্যাটালিস্ট যে অনুঘটক, যেটা মানে আপনি যে বললেন একটা বিক্রিয়ার, ওই জিনিসটা একটু সিম্পলিফাই করে যদি বলতেন, কথাটা ওইটাই কিন্তু মানে ইম্প্যাক্টটা ওইটাই, এই কারণে আমাদের উত্তরটা হয় না। ওই যে একটার কারণে আরেকটা ঘটে, মানে এখানে কিন্তু ডিরেক্ট ওই যে বি উত্তরটা হলো মেজর রিজন, কারণ একটা কারণ ঠিক আছে, বাট অনুঘটক না, এইটা হইছে তাই অন্যটা হইছে, এইটা না কিন্তু। হ্যাঁ, এই এটাই, কারণে আমাদের উত্তরটা বাদ গেছে। এই জন্য কিন্তু আমি এই দুটারে মার্ক করে রাখছি, জি ঠিক আছে। এই যে ফর এখানে মেজর রিজন, ফর মেজর অ্যাবসেন্স রিজন অফ দ্য ফর্মার, ফার্দার এক্সটেনশন অফ দ্য ফর্মার, এই দুটা মনে হয় সেম, মানে এই দুটা যদি থাকে, এইখানে যদি থাকতো যে মেজর রিজন ফার্দার এক্সটেনশন অফ দ্য ফর্মার, তাহলে মনে হয় ডি তখন হইতো, এটা উত্তর হইতো। কিন্তু ভাইয়া ওই ক্যাটালিস্ট জিনিসটা হচ্ছে একটা ঘটতে যে আরেকটা, মানে কাইন্ড অফ ডিপেন্ডেবিলিটি, হ্যাঁ মেবি তাই হচ্ছে এটা হয় না, এইটা হয় না। আচ্ছা এটা না হলে ওটা হবে না, এরকম মেবি হইতে পারে, আমি শিওর না। না না, এখানে মেজর রিজন কোন ঠিক আছে, ফর দ্য অ্যাবসেন্স অফ ফর্মার, এইটুকু তো আমি বুঝলাম না। মানে এইটার অ্যাবসেন্স কেন পাওয়া যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, আমি না সত্যি কথা বলতে এটা আমি এক্সপ্লেন করতে পারবো না, কারণ আমি এটা নিজে পারি না। সো জিনিসটা কি এটা যে আমরা এখানে বলছেন যে ওমেনদের যতটুকু মানে সাকসেস রেট আমরা আশা করেছি ওইটা পাই নাই, সো এটার কারণটা কি? আমি সেকেন্ড লাইনে না গেলাম, জিনিসটা জি আপু। ফার্স্ট লাইন তো এখানে বলছেন যে মেজর রিজন ফর অ্যাবসেন্স অফ দ্য ফর্মার। ফর্মার বলতে কি বোঝায়, যে আগে যারা পূর্বসূরি, আগে সমাজে অবস্থা কি ছিল, না বা না, আগে কেন এখানে তাদের উত্তরসূরি না, এখানে ফরম্যাটটা হলো আগের এই কথাটা, ফরম্যাট। আচ্ছা আগের এই কথাটা ফরম্যাট, এটা হলো পরে এটা। ও জি, জি। ফর্মার বলতে এই লাইনটাকে বুঝায়, এই হ্যাঁ, লাইনটাকে। ফর্মার গুগলে দেখা যাচ্ছে ফর্মার মানে প্রাক্তন, সাবেক। ভাইয়া এখানে এখানে ফার্মার শব্দের অর্থ ড্রামাটিক গেইন, মানে আগের লাইনটা আগের প্যারা, জি 5 নাম্বার লাইন। বুঝছি, তার মানে আমাদের পরের প্যারা খুঁজতে হবে, তার মানে হচ্ছে লার্জার সোসাইটি কেন কমফোর্টেবল ফিল করতেছে না, কারণ ড্রামাটিক গেইন ফর ওমেন যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম ওইটা অ্যাবসেন্ট। এটা যদি বেশি না পেঁচাই তাহলে জিনিসটা এরকম হয় যে আচ্ছা ড্রামাটিক চেঞ্জ হবে না, এর কারণ কি সোসাইটির ভালো হয়ে দেখেন, এটা হচ্ছে মেজর রিজন, শেষ। আচ্ছা, এটা এখন ভাই 5 নাম্বার লাইনেও ভালোভাবে রেসপন্স ভালো ছিল না, শেষে দেয়া 11-12 নাম্বার লাইনেও রেজাল্ট ভালো ছিল না, এখন এই দুটার মধ্যে অ্যাকচুয়ালি ভাই আমি এতক্ষণ ফর্মার মানেটাই বুঝিনি, আমি ফর্মার ভাবতে প্রাক্তনী ভাবতেছিলাম, যে আগে যারা মিলিটারিতে ছিল এজন্য কনফিউজ ছিলাম, বাট এখন বললেন যে এটা ফার্স্ট লাইনটা কি মিন করতেছে ফর্মার বলতে। এইটার একটা এক্সপ্লানেশন অন্য একজন যেভাবে দিছে সেটা আমি শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আর এটা আমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি, আমাদের স্যারকে জিজ্ঞাসা করতে পারি এটা কি বলতে পারে, যেহেতু এটাতে অনেক কনফিউশন আছে। ঠিক আছে, তাহলে অ্যাট লিস্ট আপনাদের মানে কিছু একটা আইডিয়া দিতে পারছি। অনেকে খালি বলতেছিল পয়েন্ট করেন, বারবার কিছু বলেন না, ঠিক আছে। হ্যাঁ
ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকুক। আমার কথা হলো, ভাইয়া জি ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাই একটু কথা ছিল কোয়ান্টের ব্যাপারে, যেহেতু কোয়ান্টের অনেক ব্যাপার স্যাপার আপনি দেখাইছেন বা শিখতেছিলাম আপনার কাছ থেকে। ভাইয়া ওই যে জিওমেট্রি যে পোর্শনগুলি দেখাইছেন, আমি তো টোটাল মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের আর ম্যাথের কনসেপ্ট গুলি ক্লিয়ার ছিল না। তো জিওমেট্রি নিয়ে কিছুদিন আমি কাজ করেছিলাম, মানে এমনি সূত্রগুলি বা ফর্মুলা এগুলা দেখা, লাস্ট হচ্ছে আপনার ক্লাসটা করলাম আর কি। আজকে যখন ম্যাগুসের ম্যাথটা করতে বসলাম, ওই যে আপনি অ্যাকাউন্ট দেওয়ার পরে আমি প্রায় 5 ঘন্টা মিলিয়ে 42টা অঙ্ক করছি ভাইয়া। কারণ আছে, কারণ হলো জিওমেট্রির ক্ষেত্রে বড় সমস্যাটা কি জানেন? আচ্ছা, আমি যদি এখন স্টপ রেকর্ডিং করে দিই তাহলে আমার এই রেকর্ডিংটাও থাকবে, তাই না? জি ভাইয়া থাকবে আমি তো। এই থাকবে। কথাগুলো রেকর্ডিং এ না আনি আর কি। দাঁড়ান, স্টপ রেকর্ডিং।